আমাদের ফিমেল, জাস্ট মিনিট। তো নেক্সট অলিম্পিকে আমাদের ইন্ডিয়া থেকে লিডারশিপ নেবে। কি হচ্ছে, রেকর্ড ইকো হচ্ছে, জাস্ট মিনিট। নেক্সট অলিম্পিকে 21-এ যেটা অলিম্পিক হবে সেখানে লিডারশিপ নেবে এলাভেনিল, যার বাড়ি তামিলনাড়ু। প্রনাউন্সিয়েশন কি হবে একটু দেখে নেবে তোমাদের মতো করে। তো সেই জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে কোথায় থেকে বাড়ি এবং কোন খেলার সঙ্গে যুক্ত দুটোই দেখতে হবে, শুধু নামটা নয়। শুটিং এর সঙ্গে যুক্ত, তামিলনাড়ু বাড়ি, এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, সেই হিসাবে ইম্পর্টেন্ট। আর এছাড়াও মধ্যপ্রদেশ যেমন এবছর সবচেয়ে বেস্ট প্রমোটিং স্টেট হিসেবে পেয়েছে। এর আগের বছর ছিল যেমন হরিয়ানা, যদিও এর আগের বছরটা ইম্পর্টেন্ট, এর আগের মিনস 2019-এর কাহিনী। দেন বেস্ট কোম্পানি প্রমোটিং, যেটা প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়, অনিল কুম্বলের কোম্পানি রয়েছে। ইভেন অনিল কুম্বল যত ক্রিকেটার রয়েছে প্রত্যেকের কোম্পানি রয়েছে, সেহবাগ থেকে শুরু করে প্রত্যেকের সেপারেট ইনস্টিটিউশন রয়েছে যেখানে ট্রেনিং করা হয়। যত কমিটিটার নাম দেখো তোমরা, অলমোস্ট সবাই কিছু না কিছু ইন্ডাস্ট্রি খুলে রেখেছে লাইফস্টাইলের জন্য, যেটাই বলো। তো সেটা খুব একটা ইম্পর্টেন্ট হবে না, প্রাইভেট কোম্পানি ছেড়ে দাও, শুধু মেল ফিমেল ক্যাটাগরিতে বেস্ট যেটা, আর স্টেটটা একটু দেখতে পারো, বাকি আর প্রয়োজন হবে না। হ্যাঁ, তার সাথে রিলেটেড যেটা তোমাদের দেখতে হবে, অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে কে সাধারণত? অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে ফিকি। ফিকির নাম অনেকেই শুনে থাকবে, ফুল ফর্ম ফেডারেশন অফ ইন্ডিয়ান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে বলা হয় ফিকি। কারণ বারবার বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখেছো যে ফিকির হেড কে রয়েছে, অনেকে শুনে থাকবে। ফিকি সাধারণত এটার ফাউন্ডিং ইয়ার 1927, বাট তখন থেকে প্রাইজটা দেওয়া শুরু হয়নি। প্রাইজটা তার অনেক পর দিয়েছে। তার সাথে তোমরা জেনে রাখো এই মুহূর্তের হেড রয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট উদয় শঙ্কর। এই মুহূর্তে উদয় শঙ্কর রয়েছে এর হেড, ফিকির হেড রয়েছে এই মুহূর্তে। ওকে, চলে আসি নেক্সট। গোয়ালিয়র, ওরচা দুটো একই জায়গাতে বাড়ি, মানে একই জায়গাতে অবস্থিত, এমপিতে। এই দুটো জায়গা রিসেন্টলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটির লিস্টে অ্যাড হয়েছে। এটুকু তো তোমরা জানবে, কেউ যদি মিসেলেনিয়াস পরীক্ষা দিয়ে থাকো এবছর, তাহলে হয়তো কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে। যদি এক পরীক্ষা না দিয়ে থাকো, অ্যাটলিস্ট কোশ্চেন গুলো দেখতে পারো তোমরা। কারণ যদি টার্গেট এটাই থাকে আমাদের পিএসসি পরীক্ষাগুলো দেবো, তো অ্যাটলিস্ট পিএসসির যা যা পরীক্ষা কোশ্চেন তো একবার দেখা যেতেই পারে। মানে পিএসসির লেভেলের যে কোনো পরীক্ষা হোক, হয়তো কারো ডাব্লিউবিসিএস টার্গেট, কিন্তু তাই বলে অন্য কোনো পরীক্ষা দেখবো না মিসলেনিয়াস, তা তো নয়। পিএসসির যেহেতু মানে কোশ্চেন তৈরি করছে, তো কোশ্চেন গুলো সিমিলারই থাকবে অলমোস্ট। তো সেখানে একটা কোশ্চেন ছিল যে মহেঞ্জোদারো কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অ্যাড হয়েছে? এবার মনে হচ্ছে হিস্ট্রি কোশ্চেন। হ্যাঁ, হিস্ট্রি অবশ্যই, তার সাথে ট্র্যাডিশনাল যে কেউ ধরতে পারো। কারণ কি, এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট, এটা তো যে কোনো সাবজেক্টে হতে পারে সেটা। তো কেন ইম্পর্টেন্ট, এই রিসেন্টলি অ্যাড হলো গোয়ালিয়র, ওরচা, আর এই দুটো মিলে হচ্ছে 40, টোটাল 40 সাইটস আমাদের ইন্ডিয়া থেকে রয়েছে। তার মধ্যে দুটো সিটি রয়েছে, অনলি দুটো সিটি, যেমন আহমেদাবাদ অ্যান্ড জয়পুর। জয়পুর ছিল লাস্ট, আহমেদাবাদ ছিল। আহমেদাবাদ ভারতবর্ষের প্রথম সিটি, এর আগে পর্যন্ত যা আছে সেটা সিটি নয়। যেমন মহেঞ্জোদারো, কোশ্চেনটা ছিল যেটা, মহেঞ্জোদারো কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে অ্যাড হয়েছে, সেটা প্রথম বছরই হয়েছে। প্রথম বছর অর্থাৎ 1982-83, কোথাও 82-83 যে কোনো একটা হবে। সে একই বছর, প্রথম বছরই 5 থেকে 7টা অ্যাড হয় প্রথম বছরই। তবে ইউনেস্কোর যদি ফাউন্ডিং ইয়ার দেখি তাহলে কিন্তু সেটা আলাদা। ইউনেস্কো কিন্তু ফাউন্ডেশন হয় 1945, বাট তখন থেকে এই হেরিটেজ লিস্টের কাহিনী আসেনি। হেরিটেজ লিস্ট সেইটাই এসেছে 1982 থেকে। যে কারণে ফাউন্ডেশন হয়েছে নভেম্বর মাস, বাট আমরা হেরিটেজ ডে পালন করে থাকি সেটা এপ্রিল মাসে, সেটা 18ই এপ্রিল হেরিটেজ ডে। এই সেপারেট কিছু ইনফরমেশন তোমাদের একটু আলাদা করে জেনে নিতে হবে। হেরিটেজ ডে বললে হবে 18ই এপ্রিল, যেটা শুরু হয়েছে 1982 থেকে। আর যদি বলা হয় ফাউন্ডেশন অফ ইউনেস্কো, তাহলে হবে 1945 নভেম্বর মান্থ, যদিও মাউন্টিং মান্থটা ইম্পর্টেন্ট নয়, ফাউন্ডিং ইয়ারটা ইম্পর্টেন্ট। আর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের ক্যাটাগরি যেটা শুরু হয়েছে 1982 থেকে। এবং ইন্ডিয়াতেও যেমন অজন্তা কেভ, দেন আগ্রা, মহেঞ্জোদারো, তারপর ভীমবেটকা, প্রথম বছরই বেশ মোস্ট ইম্পর্টেন্ট গুলো অ্যাড হয়ে গেছে। তারপর ধীরে ধীরে প্রতি বছর অ্যাড হচ্ছে, এবং প্রতি বছর নয়, মাঝে মাঝে কয়েক বছর গ্যাপও গিয়েছে। বাট লেটেস্ট যেগুলো হয়েছে সেগুলো তো আমাদের সবগুলো দেখতেই হবে। লেটেস্ট এই এখানে যেটা রয়েছে গোয়ালিয়র অ্যান্ড উড়চা, এই দুটো লেটেস্ট অ্যাড হয়েছে, সে কারণে ইম্পর্টেন্ট। এবং এই দুটো মিলে টোটাল এই মুহূর্তে 40টা। অর্থাৎ কোশ্চেন অনেকভাবে হতে পারে, কতগুলো সাইট রয়েছে ইন্ডিয়া থেকে, সেক্ষেত্রে 40টা হবে। আর লাস্ট দুটো কোনটা, সেটা হবে হ্যালো। গোয়ালিয়র অ্যান্ড উড়চা। হ্যাঁ,
স্যার আমি তো 42টা পড়েছিলাম। 42টা তুমি একটু মিস্টেক করছো, ওটা হচ্ছে রামসার সাইড, ঠিক আছে? রামসার আচ্ছা সাইড আচ্ছা 42টা আছে, ঠিক আছে, একটু মিস্টেক করছো। আচ্ছা। হুম। ঠিক আছে। তো বিভিন্ন ভাবে কোশ্চেন হতে পারে, তো তোমরা একটু শুধু সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দেখবে। আর রামসার সাইডে যখন কাহিনী আসবে রামসারটাও তোমাদের আপডেট করে দেওয়া হবে, অসুবিধা নেই। ওকে, এখানে আর এই দুটো সিটি কিসের জন্য বিখ্যাত সেটা একটু দেখে নিতে হবে, জাস্ট সিম্পলি মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোর মধ্যে। এখানে যেমন রয়েছে 9th সেঞ্চুরি সিটি, এবং সিটির সঙ্গে কোন কোন ডাইনেস্টি রিলেটেড, হিস্ট্রি ক্ষেত্রে হয়তো তোমাদের পড়ানো হবে। প্রতিহার ডাইনেস্টির কথা বলেছি আমরা। তোমার ডাইনেস্টি ইম্পর্টেন্ট কি? প্রেজেন্টে আমরা যে দিল্লি শহরটাকে জানি, এই দিল্লি শহরের সৃষ্টি কিন্তু তোমার ডাইনেস্টি থেকে হয়। দিল্লির সৃষ্টিকর্তা অনংপাল তোমার, অনংপাল তোমার, দিল্লির প্রেজেন্টে যে দিল্লির সৃষ্টিকর্তা। তো সেটাই রাজপুতদের ইতিহাস পড়তে গিয়ে তখন জানতে পারবো আমরা হিস্ট্রিতে। তো যেসব ডাইনেস্টি রিলেটেড রয়েছে গোয়ালিয়র সম্বন্ধে সেগুলো। আর এছাড়াও ইম্পর্টেন্ট যেমন তানসেন প্রাইজ যেটা দেওয়া হয়, এবং তার জন্য বিখ্যাত তানসেন মিউজিয়াম রয়েছে, সেটা মেমোরিয়াল রয়েছে গোয়ালিয়র সিটিতে। যা যা রয়েছে সেখানে দেওয়া হয়েছে, সান টেম্পল রয়েছে সেপারেটলি, জল বিলাস প্যালেস রয়েছে, মেমোরিয়াল অফ তানসেন রয়েছে, টাইগ্রা ড্যাম, এগুলো জাস্ট একবার দেখে নিতে হবে। যদিও ডিফিকাল্ট লেভেলে কোশ্চেন হলে তবে এগুলো দরকার হবে, বাট সিম্পল ফিচার্স দেখা যেতেই পারে। দেন ওরচা, ওরচা শহরের বিশেষত্ব এখানে রয়েছে যে হিডেন প্যালেসও বলা হয় একে। মানে ওরচা শব্দের মিনিং বলছে হিডেন প্যালেস, সাজেস্টেড ইটস পপুলার ফর ইটস টেম্পলস, প্যালেসেস, এবং ক্যাপিটাল অফ বুন্দেল রিজিয়ন। বুন্দেলা, যেটা এমপিতে অবস্থিত, তোমরা সবাই জানো। বুন্দেলখণ্ডের আরেকটা বিশেষত্ব কি, বুন্দেলখণ্ডের রাজা ছিল একসময় রাজা ছত্রছাল। ছত্রছালের কাহিনী তোমরা হয়তো শুনে থাকবে, টু বাজিরাও 2 এর উপরে ভিত্তি করে যে সিনেমাটা হয়েছে, সরি বাজিরাও 2 না, বাজিরাও 1 এর উপরে যে সিনেমাটা হয়েছে, বাজিরাও মাস্তানি। এই বাজিরাও মাস্তানি, যে মাস্তানির কথা আমরা বলি, মাস্তানি ছিল ছত্রছালের মেয়ে। যদি বলা হয় রাজা ছত্রছালের অ্যাডপ্টেড ডটার, আবার কোথাও কোথাও বলা হয়েছে না তার অনাব মুসলিম ওয়াইফ ছিল, তার তরফ থেকে যে ডটার ছিল সেটা ছিল মাস্তানি। সে ডিফারেন্ট, এর আগে হয়তো বলেছি তোমাদের। তো সেখানে বুন্দেলার ছত্রছালকে হেল্প করবে বাজিরাও, আর হেল্পের দরুন মাস্তানিকে গিফট হিসেবে দেওয়া হবে। আর কথা বলা হয় প্রেমের কাহিনী, যেটা তোমরা সিনেমাতে দেখেছো, সেই কাহিনীটা কোথাও কোথাও বলা হয়ে থাকে। তো সেই বুন্দেলখণ্ডের রিজিয়নের কাহিনী রয়েছে এখানে, মানে আর্চার কাহিনীতে। জাস্ট একবার দেখে নেবে ডিটেলস গুলো। খুব একটা ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন না হলে এখান থেকে ভাবে ডিটেলস আসবে না। আর মাসেরটা মাসে করে রাখবে, আদারওয়াইজ পরে গিয়ে একটু প্রেশার হয়ে যাবে সবার করতে। দেন নেক্সট রয়েছে জো বাইডেন অ্যান্ড কমলা হ্যারিস জয়েন্টলি নেম টাইমস পার্সন অফ দ্য ইয়ার। দেখো, টাইমস ম্যাগাজিন বিখ্যাত ম্যাগাজিন পৃথিবীর মধ্যে, এবং তার থ্রুতে টাইমস পার্সন অফ দ্য ইয়ার হিসেবে দুজনকে ঘোষণা করা হয়েছে। এখানে রয়েছে দুজন, কমলা হ্যারিস, জো বাইডেন। বাট এখানে যদি এটাই কোশ্চেন করা হয় যে টাইমস ম্যাগাজিন অনুযায়ী বিজনেস পার্সন অফ দ্য ইয়ার, বিজনেসম্যান অফ দ্য ইয়ার, তাহলে সেই ব্যক্তি ডিফারেন্ট হয়ে যাবে। সেই ব্যক্তি হবে, এখানে লেখাই আছে আশা করি, আহ হ্যাঁ, এই যে বিজনেস পার্সন অফ দ্য ইয়ার, এরিক ইউয়ান। তো একটু ডিফারেন্টলি ভাবে দেখে নিতে হবে। ইভেন আরো দুজন ব্যক্তি আছে, যেমন ফরচুন ম্যাগাজিন অনুযায়ী ভারতীয় দুজনকে অ্যাড করা হয়েছে, সেটা অজয় বাঙ্গা অ্যান্ড শান্তানু নারায়ণ বলে দুই ব্যক্তি ছিল। সেটা হচ্ছে ফরচুন ম্যাগাজিন অনুযায়ী। তো ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাগাজিনে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকতে পারে। যেমন এটাকে আমরা বলেছি আহ, নরেন্দ্র মোদীর নাম 100তম প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে রয়েছে নরেন্দ্র মোদীর নাম, আর সেখানে একমাত্র পলিটিশিয়ান রয়েছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাগাজিনের ডিফারেন্ট ক্রাইটেরিয়া গুলো একটু দেখে নিতে হবে, ডিটেলস। ওকে, দেন ইউনেস্কো লঞ্চেস বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড অন ক্রিয়েটিভ ইকোনমি, যদিও এটা প্রথমবার করলো, সেজন্য ইম্পর্টেন্ট। ফর দ্য ফার্স্ট টাইম ইউনেস্কো লঞ্চ করছে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর প্রথম প্রেসিডেন্ট হয়েছিল, তার নামের উপলক্ষে ক্রিয়েটিভ ইকোনমির জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। প্রত্যেক 2 বছর পর পর দেওয়া হবে এটা, এবং এখানে লেখাই রয়েছে সেটা এভরি 2 ইয়ার্স এর জন্য। এবং প্রাইজ মানিটা খুব একটা কোশ্চেন হবে না। এটা যদি কোশ্চেন কঠিন থেকে কঠিনতর হয় তাহলেই প্রাইজ মানিটা আসবে সাধারণত। আর উপরে দেওয়া হয়েছে তার বাড়ি কোথায় বঙ্গবন্ধু, সেইভাবে আসতে পারে। একদম ইজিয়েস্ট কোশ্চেন হবে একবার যদি জানা থাকে তাহলে। তো এবার কোশ্চেন এভাবে ঘুরে দিতে পারে যে বঙ্গবন্ধুর উপরে রিসেন্টলি প্রাইজ ঘোষণা করেছে, প্রতি 2 বছর পর পর দেওয়া হবে, সেটা কি? হয়তো ইউনেস্কোর জায়গায় অন্য কিছু নাম থাকবে সেখানে, ইউএনডিপি, হু, কিংবা ইউএন, অন্যভাবে কোশ্চেন থাকতে পারে। তো এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। অর্থাৎ এরপর থেকে 2 বছর পর পর এটা দেওয়া হবে, যদিও এটা 19-এ ঘোষণা করা হয়, এখানে সেটা মেনশনই আছে। 19 থেকে এটা কথা চলছে, বাট 21-এ সেটা প্রথমবার দেওয়া হচ্ছে। ওকে, দেন নীতি আয়োগ রিলিজ ভিশন 2035।
দেখো, নীতি আয়োগ শুরু হয়েছে কত থেকে? আমরা জানি সবাই, 15 থেকে। তার কারণ প্ল্যানিং কমিশনকে হটিয়ে তারপর এটা করা হয়েছে। এরপর থেকে আমরা যেমন ফাইভের প্ল্যানিং যখন চলতো তখন আমরা জানতাম যে প্রত্যেক 5 বছরের জন্য একটা সরি প্রত্যেক 5 বছরের জন্য একটা প্ল্যানিং নিয়ে আসা হতো, এবং সেই প্ল্যানিং এ টার্গেট থাকতো কিছু, যে কোন ক্ষেত্রে কি কি করব। যদিও টার্গেট অ্যাচিভ করতে পারতো না, সরকার কখনোই পারেনি। খুব রিয়ারলি এক দুটো টার্গেট আমরা পূরণ করতে পেরেছি, বাকি সবগুলো টার্গেট আমাদের মিস হয়েছে, প্রত্যেকটা অলমোস্ট। তো সিমিলারলি ফাইভের প্ল্যানিং উঠে যাওয়ার পর নীতি আয়োগ এসেছে। নীতি আয়োগের প্ল্যানিং 5 বছর নয়, সেখানে প্রথমে 3 বছরের প্ল্যানিং নেওয়া হয়েছে, কখনো আবার 2 বছর, কখনো 1 বছর, কোনো ফিক্সড টেনিওর নেই। তো এখানে যে ভিশন 2035 রাখা হয়েছে সেটা শুধু হেলথ সেক্টরের জন্য, পাবলিক হেলথ সার্ভিলেন্সের জন্য রাখা হয়েছে। এবং রিসেন্টলি একটা পরীক্ষা কোশ্চেন ছিল যেখানে হোয়াইট পেপার টাইটেল কিসের সাথে রিলেটেড, সেটা হবে এইখানে লেখা রয়েছে, দেখো হোয়াইট পেপার শব্দটা রয়েছে। তো হোয়াইট পেপার টাইটেল রিলেটেড টু ভিশন 2035, নীতি আয়োগের পাবলিক সার্ভিলেন্স মানে হেলথ সার্ভিলেন্সের উপরে যেটা ক্যাম্পেইন কিংবা একটা টার্গেট রেখেছে সেটার উপরে রিলেটেড। জাস্ট গো থ্রু করে নেবে একটু। আর এর বাইরে খুব একটা না, মেইন টপিক গুলো দেখে নেওয়ার চেষ্টা করবে, কারণ মনে থাকবে না গোটা ইয়ারের যখন কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পড়বে। আর রিভিশন না করলে তো সবকিছুই মনে হবে যে নতুন। সরি, এগুলো জাস্ট একবার তোমরা একটু ক্লিয়ার দেখে নেবে, আশা করি ডাউট হওয়ার কোনো কোশ্চেন নেই। আর এই পাবলিক হেলথের সাথে রিলেটেড একটা স্কিম ছিল আয়ুষ্মান ভারত, সেই কথাটাও এখানে মেনশন করা রয়েছে। দেন চিরাগ প্রজেক্ট। চিরাগ প্রজেক্ট থেকে তোমরা যেটা দেখবে মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন স্টেটের সঙ্গে রিলেটেড এবং কিসের উপরে রিলেটেড। প্রথমত, টার্গেট কত টাকার কি স্যাংশন করা হয়েছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট হবে না। চিরাগ এইমস টু প্রমোটিং নিউট্রিশন সাপোর্টিভ এগ্রিকালচার ফর ট্রাইবাল হাউসহোল্ডস ইন ছত্তিশগড়। অর্থাৎ ছত্তিশগড়ের একটা ইম্পর্টেন্ট স্কিম, এবং ছত্তিশগড় রিলেটেড বেশ কিছু ইনফরমেশন অলরেডি আমরা পড়েছি আগেই। এখানে শুধু ছত্তিশগড়ের সাথে রিলেটেড, বাকি ডিটেলস কিছু দেখতে হবে না, সিরাক প্রজেক্টটা একটু দেখলেই হবে। আর একটা দুটো, যেমন ছত্তিশগড় ক্যাপিটাল তোমাদের এর আগের দিনই বলেছিলাম। প্রথমে ছিল ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুর, রায়পুর থেকে হয়েছে নিউ রায়পুর, দেন প্রেজেন্ট ডে অটলনগর। প্রেজেন্ট ডে অটলনগর ছত্তিশগড়ের ক্যাপিটালের নাম। এছাড়াও ছত্তিশগড় থেকে একটা সি ঘাট প্রজেক্ট চালু করা হয়েছিল কিছুদিন আগে। সি ঘাট ক্যাম্পেইন আর প্রজেক্ট বলতে পারি, সেটা হোম ডেলিভারি সার্ভিস করার জন্য, আর মোস্টলি ফ্রুটস মানে ফল টল বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সি ঘাট একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে, স্কিম বলতে পারো সেটাকে। আর এছাড়া ছত্তিশগড় যেমন কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হয়েছে ছত্তিশগড়কে ভারতবর্ষ থেকে, বেস্ট স্টেট ইন ক্রপ প্রোডাকশনের জন্য, বেস্ট। এরপরে আরেকটা যেখানে আমরা নিউজ পেয়েছিলাম ছত্তিশগড় সম্বন্ধে, যেখানে সুইসাইডাল অ্যাটাক বন্ধ করার জন্য একটা স্কিম লঞ্চ করেছিল, স্পন্দন স্কিম লঞ্চ করা হয়েছিল। বেসিক্যালি সুইসাইড যাতে না করে সেটার জন্য মোটিভেট করার জন্য লঞ্চ করেছে, এবং ছত্তিশগড়ের পুলিশ ডিপার্টমেন্ট সেটা মেনলি উদ্যোগটা নিয়েছিল। জাস্ট এই এক দুটো ইনফরমেশন এর সাথে রিলেটেড মনে রাখবে। দেন 25 ডিসেম্বর, সেটা সবারই জানা, যে এই দিনটাকে কি হিসাবে পালন করি, অটল বিহারী জন্মদিন উপলক্ষে। এবং সেই দিনটা গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করে থাকি আমরা। এটা অলরেডি পরীক্ষায় না হলেও মেন্সে দুবার রিপিট হয়েছে অলরেডি, প্রিলিমসে একবার এসেছে, মেন্সেও হয়েছে। তো এটা সারা জীবন ইম্পর্টেন্ট থাকবে। আর সবাই তার এই কারণে যে রিসেন্টলি মারা গেছে, তোমরা সবাই জানো, রিসেন্ট মানে 2018 সালে মারা গেছে। 2018 সালে অটল বিহারী বাজপেয়ী মারা গেছে, সেটা তো সবাই জানি আমরা। আর যদিও এর কৃতিত্ব ক্রেডিট তোমরা তো কয়েকটা দেখলেই বুঝতে পারবে। নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার এবার, মানে ভারতবর্ষে এখনো মধ্যে যত প্রাইম মিনিস্টার হয়েছে, যে পার্টি হোক। যদিও জওহরলাল নেহরু আহ, ছোট্টবেলায় একে প্রেডিক্ট করে গেছিল যে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হবে অটল বিহারী, আর সেটা পরবর্তীকালে জওহরলাল নেহরু মারা যাওয়ার পর তাই হয়েছে। সে বহুদিন পরে, যদিও সেটা ডিফারেন্ট রিজন। ওকে, তার বাইরে এখানে যা যা আছে ওই একই কথাই, অটল বিহারী সম্বন্ধেই, জন্ম মৃত্যুর কাহিনী পাবে। দেন আইসিসি অ্যাওয়ার্ড, দেখো বিশেষ করে যারা ক্রিকেট ভালোবাসো না তাদের জন্য একটু টাফ। যারা ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট নেই, আশা করি সবারই ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট রয়েছে অলমোস্ট, একটু একটু হলেও। ছেলে হলে তো 90% ছেলেদের ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট থাকে, আর মেয়েদের ক্ষেত্রে তো খুব রেয়ারলি 1 থেকে 2% যাদের ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট থাকবে, তাদের জন্য একটু প্রেশার, যেগুলো সবগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে তো এখানে কোনো বিকল্প নেই। আছে না, এখানে মোস্ট ইম্পর্টেন্ট গুলোই রয়েছে। তার আগে কয়েকটা ইনফরমেশন বলে রাখি আইসিসির কথা। আইসিসির হেডকোয়ার্টার এই মুহূর্তে কোথায়? 1 মিনিট। দেখো, আইসিসির হেডকোয়ার্টার এই মুহূর্তে আছে দুবাই। দুবার। হুম হুম, কারেক্ট। দুবাই হেডকোয়ার্টার রয়েছে। এবার কোশ্চেন অন্যভাবে হতে পারে যে আইসিসির কি ব্যাপার,
সো সরি, 1 মিনিট দাঁড়াও, একটু একটু ধরে রাখো। ঘরটা ক্যাশ হয়ে গেছে, বন্ধ করলাম। ওকে। হ্যাঁ, আইসিসির হেডকোয়ার্টার দুবাই, সেটা আমরা জানি। এখান থেকে আরো কয়েকটা ইনফরমেশন, যেমন আইসিসির ফাউন্ডেশন, মানে কত সালে শুরু হয়েছে আইসিসি। আইসিসি শুরু হয় 1909 থেকে, কিন্তু আইসিসি নামটা অনেক পরে হয়েছে, সেটা ঠিক আছে, সেটা পরের ব্যাপার, বাট ইনিশিয়ালি আমরা জানি ফাউন্ডিং 1909। এবার এখানে মেম্বারশিপ যদি বলি কতগুলো আছে, মেম্বারশিপ রয়েছে টোটাল 104। আইসিসির মেম্বারশিপ, এখানে দুটো ক্যাটাগরি মেম্বারশিপ রয়েছে, যেমন 12টা কান্ট্রি আছে যেখানে ফিক্সড এরা টেস্ট ম্যাচ খেলতে পারবে, এদের রাইট রয়েছে টেস্ট ম্যাচ খেলার। বাকি যে 92 মেম্বার রয়েছে, এদেরকে বলা হয় অ্যাসোসিয়েট কান্ট্রি, মানে অর্থাৎ আইসিসি যত স্পন্সরশিপ হোক কিংবা যত খেলা হোক, তার সামান্য কিছু একটা পরিমাণের একটা স্পন্সরশিপ পাবে। তো এই অ্যাসোসিয়েট কান্ট্রি আর ফুল মেম্বার কান্ট্রি, এই দুটো ক্যাটাগরিতে সাধারণত ভাগ করা হয়। এটা ইম্পর্টেন্ট কেন, দেখো এখানে লাস্ট একটা ইনফরমেশন রয়েছে, আইসিসি মেন্স অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ডিকেড। আর ডিকেড শব্দ যখন ইউজ হয় তখন বলা হয় 10 বছরের জন্য, মানে পুরো পুরো প্রাইসটাই 10 বছরের জন্যই, লাস্ট 10 ইয়ার্স এ বেস্ট পারফরমেন্স যেটা দেখা হয় যে সেটা। তো অ্যাসোসিয়েট ক্রিকেটার থেকে যে পেয়েছে প্রাইজ, সেই জন্য বললাম অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর নাম। তো অ্যাসোসিয়েট মেম্বারশিপ আর ফুল মেম্বারশিপ, বাকি ফুল মেম্বারশিপ থেকে রয়েছে যেগুলো, সবগুলোই দেখতে হবে। বেস্ট প্রাইজ বিরাট কোহলি পেয়েছে, সেটা আমরা আগেও একবার পড়েছিলাম, এখানে আরেকবার দেখে নিলাম। এবং ওডিআই ক্রিকেটের জন্য পেয়েছে বিরাট কোহলি, বা টেস্ট ক্রিকেটের জন্য পেয়েছে স্টিভ স্মিথ, আর টি-20-র জন্য রশিদ খান, যে আফগানিস্তানের। কিন্তু এখানে একটা কোশ্চেন হতে পারে যে আদৌ কি রশিদ খান 10 বছর খেলেছে লাস্ট? না, 10 বছর কিন্তু খেলেনি। তা সত্ত্বেও মনে হয় যে লাস্ট 10 ইয়ার্সে এতটা ইনফ্লুয়েন্স কেউ করেনি, সে কারণে এই প্রাইজটা দেওয়া হয়েছে। নেক্সট, যেমন ফিমেলদের ক্যাটাগরিতে যেগুলো দিয়েছে, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা মনে রাখলেই হবে, কারণ একই ব্যক্তিকে দেওয়া হয়েছে সবগুলোতে। অ্যালিসা পেরি, অস্ট্রেলিয়া সবগুলোতে পেয়েছে। ওডিআই বলো, টি-20 বলো, কিংবা বেস্ট ক্রিকেটার বলো, ফিমেল, সবগুলোতে পেয়েছে একটাই ব্যক্তি, অস্ট্রেলিয়া অলরাউন্ডার, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার। দেখলেই বুঝতে পারো যারা ক্রিকেট খেলা দেখো। আর এখানে আমার মনে হয় যেখানে রয়েছে অ্যাসোসিয়েট ক্রিকেটার দুটো তোমরা স্কিপ করতে পারো, খুব রেয়ারলি কোশ্চেন আসার চান্স আমার মনে হয়, তবু একবার যদি মনে হয় দেখে নেবে। আর মোস্টলি মেয়েদের কাছে একটু প্রেশার হবে, কারণ মনে হবে নতুন সবকিছু, আর ছেলেরা তো দেখে দেখে অভ্যস্ত, প্রত্যেকের নাম রশিদ খান থেকে শুরু করে প্রত্যেকের নাম একবার দেখলে মনে রাখতে পারবে। আর খেলা যদি ভালো না লাগে তাহলে প্রত্যেকের জন্য একটু ডিফিকাল্ট, তো এই জিনিসগুলো একটু দেখে নেবে। ওকে, নেক্সট চলে আসি ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল প্রথমে রয়েছে নিউজিল্যান্ড হ্যাজ ডিক্লেয়ার্ড ক্লাইমেট ইমার্জেন্সি। ক্লাইমেট ইমার্জেন্সি ঘোষণা করেছে, এটা বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে যে কোন দেশ থেকে শুরু করেছে এটা, আর টার্গেটটা কি করেছে, সে একটা কার্বন নিউট্রাল করার জন্য 2025-এর মধ্যে। দেখো টার্গেট গুলো মোস্ট ইম্পর্টেন্ট, কত সালের মধ্যে টার্গেট নিয়েছি, আদৌ করতে পারবে না পারবে সেটা পরের ব্যাপার, টার্গেটটা রিসেন্টলি কয়েকটা পরীক্ষাতে সেরকম ভাবেই এসেছে। যেমন ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়া রেল ব্যবস্থাকে ফুললি ইলেকট্রিফাইড করবে 30 সালের মধ্যে, মানে 2030-এর মধ্যে টার্গেট রেখেছে। হবে কি হবে না সেটা পরের ব্যাপার। তো এখানে কার্বন নিউট্রালের কথা বলা হয়েছে 2025-এর মধ্যে করবে, চারিদিকের পরিস্থিতি দেখে, পলিউশনের পরিস্থিতি দেখে। এবং ধীরে ধীরে পরবর্তীকালে বিভিন্ন কান্ট্রিও সেখানে হেল্প করছে, জয়েন করছে। ইভেন এখানে লেখা রয়েছে জাপান, কানাডা, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, এরাও পরবর্তীকালে সাপোর্ট করেছে। আর এছাড়া যদি বলা হয় সোলার রিলেটেড একটা ইনফরমেশন মনে পড়লো, যে ট্রেনের ব্যবস্থা আর রেলওয়ে ব্যবস্থা সবচেয়ে বেশি সোলার সিস্টেমে চলে এই মুহূর্তে, জার্মানি সবচেয়ে বেশি। আর ইভেন জার্মান একটা প্রজেক্ট চলছে, 2050 পর্যন্ত টার্গেট চলছে, সেটা 2050-এর মধ্যে গোটা দেশের 100% ইলেকট্রিসিটি হবে সোলার সিস্টেমে, 100%। মানে সবকিছুর দিক থেকে সোলারই থাকবে, শুধু সোলার সিস্টেমটাই থাকবে। যদিও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে জার্মানি চলছে সোলার সিস্টেমে হাইয়েস্ট, এবং সেকেন্ডে রয়েছে চীন, থার্ড বোধহয় জাপান রয়েছে। আর ইন্ডিয়ার স্থান এখনো আশেপাশে নেই। তো জাপান কি ইউএস হবে? এনিওয়ে, মানে প্রথম জার্মান নো ডাউট, যে সোলার সিস্টেমের জন্য সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি উৎপাদন করে। আর ইন্ডিয়ার তো টার্গেট রয়েছে এই মুহূর্তে, তোমরা হয়তো সবাই জানবে টার্গেটটা, 175 গিগাওয়াট 2022 সালের মধ্যে টার্গেট। এটা অলরেডি পরীক্ষায় কয়েকবার এসেছে, 175 গিগাওয়াট। গিগাওয়াট
22-এর মধ্যে, যেটা পসিবল নয়, তার কারণ এই মুহূর্তে 90 গিগাওয়াটের আশেপাশে রয়েছে। আর 1 বছর 2 বছরের মধ্যে সম্ভব নয় সেটা, সিচুয়েশন অন্যরকম। বাট ইভেন এই 175 গিগাওয়াট যেটা রয়েছে সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া মেনশন রয়েছে, এবং ডাব্লিউবিসিএস মেন্সে কোশ্চেন হয়েছে যে 175 গিগাওয়াটের মধ্যে সোলারাইজ থেকে কতটা, মানে এটা অ্যাকচুয়ালি 175 গিগাওয়াট সোলারাইজ নয়, সরি আমি একটু মিস্টেক করলাম, নন রিনিউয়েবল থেকে করা হয়েছে টার্গেটটা। এবং তার মধ্যে 100 গিগাওয়াট হবে সোলার থেকে, এবং 60 গিগাওয়াট হবে উইন্ড থেকে। দেন হাইড্রো প্রজেক্ট রয়েছে, তারপর বায়ো ইলেকট্রিসিটি রয়েছে, বিভিন্ন সব মিলে 175 গিগাওয়াট করবে নন রিনিউয়েবল, সরি নন রিনিউয়েবল বলছি, রিনিউয়েবল, একটু মিস্টেক হচ্ছে। ওকে, যাই হোক। তারপরে এবার আরো একটা টার্গেট, যেমন 2022 এটা তো পূরণ হবে না ইন্ডিয়ার 175, কোনো মধ্যে সম্ভব নয়। আর তার আগে আরেকটা টার্গেট 2030-এর মধ্যে নিয়ে এসছে, সেটা টার্গেটটা বলছে 475, সরি 450, 450 গিগাওয়াট 2030 সালের মধ্যে ইন্ডিয়ার টার্গেট। টার্গেট একটু বেশি নিতেই পারে, কারণ টার্গেট তো অ্যাচিভ হবে না, অ্যাটলিস্ট কাছাকাছি যদি সম্ভব হয়। কারণ তোমাদের এখন টার্গেট যদি হয়, ডাব্লিউবিসিএস আমাদের পেতে হবে। হ্যাঁ, মনে হবে যে অনেক কষ্টে পেলাম, যদি পেয়ে যাও, কারণ পরিশ্রম সেরকম করতে হবে। আর টার্গেটটা যদি থাকে হ্যাঁ ইউপিএসসি, তাহলে বিসিএস ইজি হয়ে যাবে। সিমিলারলি টার্গেটটা একটু বেটার, অবশ্যই ক্ষমতা থেকে একটু বেশি থাকা উচিত, আই থিঙ্ক। কার কিরকম ভিউ জানি না। ওকে, দেন নেক্সট রয়েছে নাম্বার, নেক্সট এর ফার্স্ট কোল বেসড, এখানে সরি দেখা যাচ্ছে না, ফার্স্ট কোল বেসড পাওয়ার প্ল্যান্ট অফ আরব গালফ কান্ট্রি ইজ বিং ডেভেলপড দুবাই আর ইউএই, সংক্ষেপে যেটা বলি। দেখো, কোল বেসড আরব কান্ট্রির মধ্যে, আরব কান্ট্রি কোনগুলো বলি, মানে আরব গালফ কান্ট্রির মধ্যে যেমন জর্ডান পরে, ইজিপ্ট পরে, ইরাক, ইরান, এইসব কান্ট্রিগুলো এশিয়ার মধ্যে একটা পার্ট, এশিয়া আফ্রিকা সব মিক্স করে, স্পেশালি আরবিয়ান পেনিনসুলার আশেপাশে যেগুলো কান্ট্রি রয়েছে সেগুলোকে বলি আমরা আরব কান্ট্রি। আরব ওয়ার্ল্ড বলে একটা টার্ম ইউজ করা হয়। তো সেইখানকার যতগুলো দেশ রয়েছে তার মধ্যে প্রথম কান্ট্রি ইউএই, যেখানে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে। শুধু কোল বেসড নয়, এরকম আমরা নিউজে পড়েছিলাম যে সেখানে নিউক্লিয়ার থেকে পাওয়ার তৈরি করবে, সেটাও প্রথম কান্ট্রি পৃথিবীর। এবং যদি মিসাইলের ক্ষেত্রে বলা হয়, এই ইউএই সেও প্রথম সব দিক থেকে, অলমোস্ট বলতে পারে এর মধ্যে সবচেয়ে ডেভেলপ কান্ট্রি এটাই। তো যে কোনো কোশ্চেন আসলে একবার মাথায় রেখে অ্যান্সার করে দিতে পারো, অসুবিধা হবে না। দেন নেক্সট, চায়না ইকোনমি, বলছে চায়না বিকাম দ্য সেকেন্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আনফ্লাগ ইটস ন্যাশনাল ফ্ল্যাগ, কোথায়, মুরে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, একটু ডিবেটেবল হলেও, ডিবেটেবল এই জন্য বলছি, দেখো, প্রথমত ফ্ল্যাগ ওড়ানোর কথা বলছে চাঁদে, এবং পৃথিবীর দ্বিতীয় কান্ট্রি, প্রথম কান্ট্রি আমরা জানি ইউএসএ, কথা শুনেছো, যে ইউএস ফ্ল্যাগ উড়িয়েছে যেখানে কোনো অ্যাটমসফিয়ার নেই। তো কি করে সম্ভব উড়বে, এটা নিয়ে তো এখনো ডিবেট চলছে, কি করে সম্ভব, যদিও তবুও তোমাদের এইভাবেই মুখস্থ করতে হবে যে করেছে, পরীক্ষাতে এইভাবেই আসবে। এত ডিটেল তো যাদের দরকার তারাই ডিসকাস করবে সেইভাবে, মানে যাদের ডিবেট কিংবা অন্য কিছু ব্যাপার আছে তাদের জন্য। বাট আমাদের শুধু মনে রাখতে হবে যে চীন সেকেন্ড কান্ট্রি হিসাবে ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছে তাদের চাঁদের মাটিতে। এবং যদি চাঁদে যাওয়ার কথা হয় সেক্ষেত্রে কিন্তু, মানে চীন সেকেন্ড নয়, সেক্ষেত্রে চীন হবে, আহ, এখানে থাকা উচিত, সরি। তো এখানে চাঁদে যাওয়ার ব্যাপার তো চীন অবশ্যই থার্ড হবে, এখন ইউএস মানে রাশিয়াও রয়েছে সেখানে, এই তো এখানে রাশিয়ার কথা বলা আছে। জাস্ট ন্যাশনাল ফ্ল্যাগটাই শুধু মনে রাখবে যে চীন সেকেন্ড কান্ট্রি হিসাবে সেখানে ফ্ল্যাগ উত্তোলন করছে। ওকে, নেক্সট ইনফরমেশন, এডিবি, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ লঞ্চড ইনিশিয়েটিভ কল্ড, সংক্ষেপে এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন এক্সেস ফ্যাসিলিটি, সংক্ষেপে এপি ভ্যাক্স। দেখো, এপি ভ্যাক্স কোনো পার্টিকুলার ভ্যাকসিন নয়, করোনার জন্য ভ্যাকসিন প্রোভাইড করা হবে বিভিন্ন কান্ট্রিতে, এবং সেখানে এশিয়ান ডেভেলপমেন্টের আন্ডারে যতগুলো মেম্বারশিপ রয়েছে তারা সবাই মিলে ভ্যাকসিন গুলোকে প্রদান করবে। তার মধ্যে যেমন আমাদের ইন্ডিয়ান বায়োটেক রয়েছে, বায়োটেকের তৈরি করা ভ্যাকসিন, কোভ্যাক্সিন রয়েছে। ইভেন বিভিন্ন দেশের ভ্যাকসিন গুলো যাদের দরকার তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এই কোভ্যাক্স ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্টের আন্ডারে যত রয়েছে, ইভেন এশিয়ান ডেভেলপমেন্ট, সেখানে যতগুলো মেম্বারশিপ তারা টাকা পয়সা দিয়ে হেল্প করবে, যেখানে প্রমোটিং করার জন্য, ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য কি কি লাগবে। তো এশিয়ান ডেভেলপমেন্টের সাথে রিলেটেড যদি বলি, এই মুহূর্তে হেডকোয়ার্টার আছে কোথায়, ফিলিপাইন্স, মানিলা, মানিলাতে রয়েছে। আর এশিয়ান ডেভেলপমেন্ট প্রথম শুরু হয়েছিল আর সেট আপ 1966 শুরুয়াত, আর হেডকোয়ার্টার মানিলাতে রয়েছে এই মুহূর্তে। ওকে, দেন তারপরে রয়েছে একটা পয়েন্ট, দ্য মায়ানমার নেভি হ্যাজ অফিসিয়ালি কন্ডাক্টেড ইন্ডাক্টেড দ্য সাবমেরিন সিন্ধুবীর, যেটা আমরা ভারতবর্ষ থেকে দিয়েছি, এবং এটাই ওদের কাছে একমাত্র এনএস সিন্ধুবীর।
একমাত্র, এবং নামকরণ ওরা চেঞ্জ করেছে পরে গিয়ে। এটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। নামকরণ কি করেছে? ইউএম ইউএমএস মিয়ে থেই থাডু, যাই হোক কিরকম প্রনাউন্সিয়েশন হবে একটু দেখবে, থেইন থাট্টু, থেইন থাট্টু, যাই হোক এই নামটা ওদের নতুন নাম। আর আমাদের থেকে যেটা দিয়েছি সিন্ধুবীর, সেটা তোমরা তোমাদের মতো করে দেখে রাখবে। আমাদের থেকে নামটা ওরা চেঞ্জ করে নিয়েছে। আর এটাই মায়ানমারের একমাত্র সাবমেরিন, সেটা একটু তোমার মনে রাখবে। নেক্সট, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে দুটো ইনফরমেশন অলরেডি আগেও ডিসকাস করেছি, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের হেল্প করছে কিসের জন্য? গ্রিন ন্যাশনাল হাইওয়ে করিডোরের জন্য। এবং কোন কোন স্টেটে সেটার মধ্যে দিয়ে যাবে? রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এন্ড অন্ধ্রপ্রদেশ, এতগুলো জায়গাতে গ্রিন প্রজেক্টের জন্য মোস্টলি ওয়ার্ল্ড ব্যাংক হেল্প করছে। ওয়ার্ল্ড ব্যাংক যখন হেল্প করে একটা সুবিধা কি, ইন্টারেস্ট রেট অনেকটাই কম হয়, 0.00 এরকম হবে কিছু একটা। আর মিনিমাম 40 বছর তো টাইম থাকে, 40 বছর পর দিতে হবে, অর্থাৎ 40 বছর পরে গিয়ে হয়তো মানে সরকারও চেঞ্জ হয়ে যাবে, নো ডাউট, চোখ বন্ধ করে চেঞ্জ হবে। তখনও সেই সরকারকে টাকা দিতে হবে, যে সরকার থাকবে সেটা গভর্নমেন্টের মানে সাইন থাকবে সেখানে, যে গভর্নমেন্টই থাক সে দেশকে দিতে হবে মোস্টলি। দেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ ফ্ল্যাগ 100তম কিষাণ রেল, 100তম কিষাণ রেল উদ্বোধন করেছে। এবং সেটা কোথায় থেকে কোথায় সেটা বেশি ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে শালিমার, ওয়েস্ট বেঙ্গল, কিষাণ রেল উদ্বোধন। দেখো কিষাণ রেলটা শুরু হয়েছিল ভারতবর্ষে সেই করোনার সিচুয়েশনে, ডিফিকাল্ট লেভেলে, লকডাউনের সময়, যাতে ভেজিটেবল ফুডস গুলো প্রত্যেক স্টেটে ঠিকঠাক পৌঁছে যায়। শুধু সেখানে শাক সবজি, ভেজিটেবল ফুডস এগুলোই যাবে খাবার জন্য, কিষানদের তৈরি করা যত প্রোডাকশন হয়েছে সেগুলোই যাবে মোস্টলি। তো ভারতবর্ষে প্রথম কিষানের শুরু হয়েছে যদি বলি কোথা থেকে, তাহলে হবে নাসিক থেকে বিহার, অর্থাৎ মহারাষ্ট্র থেকে বিহার প্রথম। এবং 100তম যেটা, সেটা হলো মহারাষ্ট্র থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের শালিমার স্টেশন, হাওড়ার পাশে পাশাপাশি রয়েছে স্টেশন, তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে সেটা। এছাড়াও কিষাণ রেল রিলেটেড বাদ দিলেও যদি বলা হয় রেল থেকে ইম্পর্টেন্ট, রেলের ইউনিভার্সিটি তোমরা হয়তো শুনে থাকবে, যে ফার্স্ট রেলওয়ে ইউনিভার্সিটি তৈরি হয়েছে বরোদরাতে, গুজরাটের। দ্য লংগেস্ট ট্রেনের সম্বন্ধে একটা শুনবে, শেষনাগ, শেষনাগ বলে একটা ট্রেন চলছে, মানে যদিও মালগাড়ি সেটা, 2.8 কিলোমিটার। এবং এটাকে অতিক্রম করার জন্য 3 পয়েন্ট সামথিং একটা ট্রেন তৈরি হয়েছে, নামটা আপডেট আমি করে দেবো তোমাদের পরের মাসে গিয়ে সেটা। আপাতত এটুকু জেনে রাখো, 2.8 কিলোমিটার, যার মানে লেন্থ, একটা ট্রেনের লেন্থ এটা। আর যদি বলে সবচেয়ে দূর মানে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করে কোন ট্রেন, সেটা হবে বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস যেটা চলে কন্যাকুমারী থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত চলে সেটা। ঠিক আছে। তারপরে রেলওয়ে রিলেটেড আর কিছু ইনফরমেশন, রিসেন্টলি রেলওয়ে স্টেশন নতুন নামকরণ করা হয়েছে, স্বামী সিদ্ধারুদ্ধা রেলওয়ে স্টেশন, সেটা ছিল হুবলি রেলওয়ে স্টেশন নামকরণ করা হয়েছে। হুবলি কর্ণাটকে অবস্থিত, হুবলি। আর হুবলিটা কেন? কারণ ভারতবর্ষের সবচাইতে বড় প্ল্যাটফর্ম এই মুহূর্তে, লার্জেস্ট রেলওয়ে স্টেশন যেটা, সেটা হচ্ছে হুবলি রেলওয়ে স্টেশন। যদিও নামকরণ স্বামী সিদ্ধারুদ্ধা, ও দু রকম ভাবেই থাকতে পারে, তোমাদের এর আগে হয়তো কোনো মাসে এটা আমরা ডিসকাস করেছি। আর ভারতবর্ষের প্রথম ফার্স্ট ক্যামেল রেল ব্রিজ সেটা তৈরি হয়েছে জম্মু কাশ্মীরে, সেটাও তোমাদের সঙ্গে আমাদের ডিসকাস হয়েছে। ওকে, নেক্সট চলে আসি স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স। স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এখানে রয়েছে মাঝেরহাট ব্রিজ, যেটা ভেঙে গেছিল কখন তোমরা সবাই জানি। আর সেটার নতুন নাম হয়েছে জয় হিন্দ। জয় হিন্দ কেন করা হয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে সেই নামকরণ জয় হিন্দ করা হয়েছে। এটা আসার সম্ভাবনা আমার মনে হয় প্রচুর হিউজ। ইভেন এই বারাসাত স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে রিসেন্টলি। বারাসাত স্টেডিয়ামের নাম হয়েছে একজন আর্জেন্টিনা ফুটবলার মারাদোনা, মারাদোনা মারা গেছে, তার নাম অনুসারে রিসেন্টলি ডাকা হয়েছে সেটা বারাসাতের। বারাসাতে সম্ভবত একটা স্টেডিয়াম আছে, কেউ বলছিল সেখানে দুটো স্টেডিয়াম, বাট কোন এক্স্যাক্টলি কোন স্টেডিয়ামটাকে এটা একটু আমি ক্লিয়ার নেই, বাট বারাসাতে কোন এক স্টেডিয়ামকে মারাদোনার নামে রাখা হয়েছে। এর সাথে এর সাথে যেমন কলকাতা রিলেটেড ইনফরমেশন অনেকগুলি বলেছি, যেমন রিসেন্ট যদি মুক্তশ্রী বলে একটা রাইস প্রোডাকশন হচ্ছে ভারত ওয়েস্ট বেঙ্গলে, মুক্তশ্রী রাইস, তার বিশেষত্ব কি তোমাদের পরীক্ষা আসতে পারে, সেটা বিশেষত্ব, সেটা হচ্ছে 100% আর্সেনিক ফ্রি। 100% আর্সেনিক ফ্রি। আর্সেনিক ফ্রি কেন বলছি? দেখো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আর্সেনিক যুক্ত দেশ, মানে যে জলে আর্সেনিক পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলাদেশ। গোটা পৃথিবীর মধ্যে বলছি বাংলাদেশ। এবং সবচেয়ে বেশি যদি বলি ইন্ডিয়ার মধ্যে আর্সেনিক যুক্ত জল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি যদি বলে আর্সেনিক যুক্ত, সেটা ওই মালদা থেকে আসানসোল এই এরিয়াটা মোস্টলি। কারণ এই এরিয়াটা আমি এই জন্য বললাম,
এক বছর পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় মালদা অ্যান্সার নিয়েছে, আবার কোথাও একবার ফারাক্কা অ্যান্সার নিয়েছে, আবার কোথাও আসানসোল নিয়েছে, অর্থাৎ পুরো এরিয়াটাই আমি বলে রাখলাম। এখানে সবচেয়ে এই জলটা সবচেয়ে বেশি খারাপ। কলকাতা কোয়াইট বেটার সেই তুলনায়। যদিও বর্ষার সিজন আসছে, বোঝা যায় যে জলটা, খাবার জলের পরিবর্তে বাকি জলটা কি হয়। আর তালাটেকের জল তো গোটা পৃথিবীর বিখ্যাত, তোমরা সবাই জানো, এশিয়ার মধ্যে লার্জেস্ট, ইভেন সবচেয়ে বেস্ট ওয়াটার বলা হয় এর মধ্যে। বেস্ট ইন দ্য সেন্স ওভারঅল ক্যাটাগরিতে। ইভেন যে সবচেয়ে মোস্ট পিউরিফাইড সেগুলো তো আলাদা আলাদা হাই কোয়ালিটি হিসেবে দাম হবে, তোমরা যেটা কিনে খাও সেটা ডিফারেন্ট। বাট জনগণের জন্য অ্যাভেলেবেল সবচেয়ে বেস্ট ওয়াটার সেটা হচ্ছে তারাটেকের জল, অনেক জায়গায় শুনে থাকবে নিউজে। আর এছাড়াও নতুন দুটো ওয়েস্ট বেঙ্গলের চেক পোস্টের কথা শুনবে, যেটা নতুন দুটো বাংলাদেশের সাথে চেক পোস্ট করা হয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে চেক পোস্ট একটা ছিল আহ, ঘোজাডাঙ্গা চেকপোস্ট, ঘোজা, GH, এই যে ঘোজাডাঙ্গা চেকপোস্ট, যেটা ছিল এই নর্থ চব্বিশ পরগনার সাথে রিলেটেড, বনগাঁর আশেপাশে হবে এক্স্যাক্টলি। গোজাডাঙ্গাটা কোন জায়গায় তোমরা একটু গিয়ে দেখে নেবে। আর একটা ছিল আগরতলার সাথে বাংলাদেশের একটা চেকপোস্টের কথা, বাংলাদেশের সঙ্গে চেকপোস্ট, এটা আগরতলার সাথে। আর ওয়েস্ট বেঙ্গলে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার রয়েছে, সেটা হয়তো জানো অনেকেই। যেমন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কলকাতাতে রয়েছে। দেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। দেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই তিনটে হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এছাড়া রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলকে ওয়ার্ল্ড ব্যাংক দান করেছে কতগুলো, সেটা আমরা টাকা পয়সা সেটা আমরা দেখেছি, 1950 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দান করেছে ওয়েস্ট বেঙ্গলকে। এছাড়াও যেমন 105ও দান করেছে ওয়ার্ল্ড ব্যাংক, এবং সেটা কি ইনল্যান্ড ট্রান্সপোর্টেশনের জন্য দেওয়া হয়েছে সেটা, 1050 মিলিয়ন। আর 1950 কোটি টাকা, দুটো আলাদা। এটা দিয়েছে করোনার সময় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, আর 105 মিলিয়ন টাকা দেওয়া হয়েছে ইনল্যান্ড ডেভেলপমেন্টের জন্য। ওয়েস্ট বেঙ্গলকে ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে দুটো। আর তাছাড়া তো আমফানের সময় 1000 কোটি টাকা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তারপর নাবার্ড দিয়েছে কত টাকা, নাবার্ড দিয়েছে 1050 কোটি টাকা অলমোস্ট। হ্যাঁ, 1050 কোটি টাকা দিয়েছে। সেটাও আমাদের রুরাল ডেভেলপমেন্ট এবং করোনার সময় সিচুয়েশনকে মোকাবিলা করার জন্য দিয়েছে। এছাড়াও সবুজ সাথী একটা অ্যাওয়ার্ড পেয়েছে রিসেন্ট, রিসেন্ট না যদি এটা গত বছরেরই, আমি 21-এ কথা বলছি, মানে 2020-র অ্যাওয়ার্ড সেটা। আমি সবুজ সাথী অ্যাওয়ার্ড যেটা পেয়েছে, যেমন সবুজ সাথী অ্যাওয়ার্ড যেটা পেয়েছে ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি, অ্যাওয়ার্ডটার নাম এটা। ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি থেকে সবুজ সাথীকে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটা। আর অ্যাওয়ার্ডের কি বিশেষত্ব, জাস্ট নাম্বার 1 র্যাঙ্কিং হিসেবে রেখেছে, নাম্বার 1 ইন দ্য সেন্স অফ ওভারঅল ক্যাটাগরি। আর সবুজ সাথী কেন করা হয়েছে সেটা সবাই জানো, কারণ 9 থেকে 12 পর্যন্ত সম্ভবত সাইকেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সবাইকে। সাইকেল কে কে পেয়েছো তারাই জানো কিভাবে চালাতে হয়, কারণ সবচাইতে টাফেস্ট সাইকেল মানে এটাই। আমি তো অন্তত চালাতে পারিনি এত হার্ড, একবার মেকানিকে দিয়ে তারপর চালাতে হবে, ইম্পসিবল। খাতা কলমে লিখে রেখেছে যে সাইকেল সবাইকে দিয়েছি। আর পেয়েছে, নো ডাউট পেয়েছে, কিছু কিছু জায়গাতে ভালোই পেয়েছে, বাট সাইকেলটা মেরামত নতুন করে না করলে চালানো খুব মুশকিল। তারপর তো কিছুদিন আগে খবরে শুনতে পাবে পেপারে যে হিউজ পরিমাণে সাইকেল অটোমেটিক জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্কিম নো ডাউট বেস্ট পৃথিবীর মধ্যে, এমনি অ্যাওয়ার্ডটা এমনি দেয়নি, বাট এটাকে আরেকটু যদি অ্যাকুরেসি কিংবা অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে করা হতো তাহলে আরেকটু বেটার হতো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল আরেকটা নিউজ, ইন্ডিয়াস ফার্স্ট ডিপ সি পোর্ট তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ফার্স্ট ডিপ সি পোর্ট, ডিপ সি পোর্ট কোথায় হবে সেটা, তাজপুর, মেদিনীপুরের তাজপুর হবে এটা। দেখো ওয়েস্ট বেঙ্গলে টোটাল তিনটে পোর্ট এই তাজপুরটা দিয়ে। একটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, যেটা কলকাতা পোর্টের নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। আর একটা আছে হলদিয়া পোর্ট। এই তিনটে পোর্টই আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে টোটাল। আর ভারতবর্ষের মধ্যে যদি বলি কতগুলো পোর্ট আছে সেগুলো ইম্পর্টেন্ট নয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেজর পোর্ট কতগুলো ভারতবর্ষে। ভারতবর্ষে মেজর পোর্টের সংখ্যা হচ্ছে 13টা, টোটাল 13টা হচ্ছে মেজর পোর্ট। লেটেস্ট যেটা মহারাষ্ট্র হয়েছে, জাস্ট 13টা পোর্টের নাম মনে রাখলেই হবে। ওকে, নেক্সট চলে আসি। ইন্ডিয়াস ফার্স্ট হট এয়ার বেলুন ওয়াইল্ড লাইফ সাফারি, আর যেটার নাম বান্ধবঘাট টাইগার রিজার্ভ, কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশ। এখন টাইগার রিজার্ভে গিয়ে হয়তো তোমরা বেলুনে চলে চলে গোটা টাইগার রিজার্ভটা ঘুরে দেখতে পারবে। আর যেটার সিস্টেম ভারতবর্ষে প্রথম, বাট আফ্রিকাতে অলরেডি কন্টিনিউ ছিল, যেখানে লেখাই রয়েছে আনলাইক আফ্রিকা ফরেস্ট টুরিস্ট ইন ইন্ডিয়া উইল অলসো এনজয় দিস সেম ফ্যাসিলিটি, সে কথাই বলা হয়েছে, যেটা আফ্রিকাতে কন্টিনিউ চলছে। এটা কি অনেকেই বেটার ফিল করবে যদি টাইগারের প্রতি ভয় না থাকে তাহলে।
নেক্সট এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে এখানে দুটো পয়েন্ট রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে রিলেটেড এগেইন, সরি, ওয়ার্ল্ড ব্যাংক যেখানে 400 মিলিয়ন দান করবে সেটাও করোনার জন্য, এবং ভালনারেবল গ্রুপের জন্য মোস্টলি প্রি আরবান আর আরবান এরিয়াতে। এই পয়েন্ট দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাকা তো দিয়েছে, ঠিক আছে, কত টাকা কি দিয়েছে সেটা মনে রাখতেই হবে, তার সাথে কিসের জন্য দিয়েছে সেটা বেশি ইম্পর্টেন্ট। আরবান অ্যান্ড প্রি আরবান এরিয়াস অ্যাক্রস দ্য কান্ট্রি, ডেফিনেটলি ফর কোভিড-19 এর জন্য ইম্প্যাক্ট, সেটাকে মোকাবিলা করার জন্য দিয়েছে। দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কিসের জন্য করা হয়েছিল সেটা সবাই জানো, ব্রিক্স ব্যাংক বলি আমরা এটাকে অনেক সময়। সেটা কি লোন দেওয়ার এগ্রিমেন্ট, 1000 মিলিয়ন সাপোর্টিং ইকোনমিক, মানে কোভিড-19 ইকোনমিক সিচুয়েশন যেটা হয়েছে তার সাপোর্ট করার জন্য। আর লোন টেনিওর শব্দটা মেনশন রয়েছে, যদি এই টেনিওরটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট হবে না, 30 বছরের কথা বলেছে। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রেজিগনেশন। এখানে দুটো পয়েন্ট তোমরা দেখবে অ্যাপয়েন্টমেন্ট রেজিগনেশনের মধ্যে। নাম্বার ওয়ান, ফার্স্ট, লোকসভার সেক্রেটারি। কারণ লোকসভা রাজ্যসভার এর মোস্ট ইম্পর্টেন্ট হেড গুলো তোমাদের একটু দেখতেই হবে, এতে কোনো বিকল্প নেই। মনে রাখতে সুবিধা করতে পারো, যেখানে আমার নামের সাথে রিলেটেড রয়েছে উৎপল কুমার সিং, লোকসভার। ওম বিড়লা তো স্পিকার, বাট কে আছে লোকসভার সেক্রেটারি, এর আগে ছিল শ্রীলতা শ্রীবাস্তব। এটা তো 1 বছর পর পর রিপিটেডলি কোশ্চেন হয়। দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের একটু দেখতে হবে, এই যখন অ্যাপয়েন্টিং বলবো, কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট কোনো একটা অর্গানাইজেশনের হেড তো সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের ভারতবর্ষে পদাধিকার, মানে অ্যাজ এ আইএস অফিসার পদে যেটা হয়, মানে চাকরি পেয়ে যাদের কথা মনে করবে, তোমরা যদি বড় অফিসার হও তাহলে তোমাদের কথা কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস হিসেবে পড়বে, সেটা কথা বলছি। সে তো পড়াশোনা না করে ভালো মন্ত্রী হয়ে মন্ত্রীর নামও মুখস্থ করছে, সেটা আলাদা ফ্যাক্টর। যেমন যদি বলি প্রেসিডেন্ট পিএম এর সচিব কে রয়েছে, সেই জিনিসগুলো তোমাদের একটু দেখতে হবে, কারণ প্রতি বছর ঘুরে ফিরে আছে। ভারতের স্বরাষ্ট্র সচিব কি আছে, অজয় কুমার ভাল্লা রয়েছে। ভারতের অর্থ সচিব কে রয়েছে, অজয় কুমার ভান্ডে। মানে যেগুলো পদ মোস্টলি মানে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে তারপর পেতে হয়, মানে আইএস অফিসার গুলো হয়। প্রধানমন্ত্রীর যত সেক্রেটারি কাজ দেখো তোমরা, এই আমরা বলি এডুকেশন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্টার যেই হোক সে তো অশিক্ষিত হতে পারে, বাট এডুকেশন মিনিস্ট্রির যত স্কিম গুলো হবে, বাট সেই স্কিম গুলো তৈরি করবে সেক্রেটারি, মিনিস্ট্রির সেক্রেটারি, এবং সেক্রেটারি হবে আইএস অফিসার। ঠিক আছে, সেই টার্ম গুলো তোমাদের একটু দেখে নিতে হবে। ওকে, নেক্সট এখানে আরেকটা ইম্পর্টেন্ট, যেটা হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন হ্যাজ বিন নমিনেটেড অ্যাজ দ্য বোর্ড মেম্বার অফ গাবি, সংক্ষেপে সংক্ষেপে বলা হয় গাবি, আর ফুল ফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। ভারতবর্ষের মধ্যে একমাত্র একেই হর্ষবর্ধনকে রাখা হয়েছে হেলথ মিনিস্টার এই মুহূর্তে। আমাদের শুধু এই নামটা মনে রাখতে হবে, গাবির ফুল ফর্মটা দেখে রাখতে হবে, হয়তো সংক্ষেপে কোশ্চেন হতে পারে, সেভাবে নিজেদের মতো করে একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, লাহোর। লাহোর পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত শহরের মধ্যে রয়েছে, বলছে কালচারাল ক্যাপিটাল অফ পাকিস্তান, পাকিস্তানের কালচারাল ক্যাপিটাল লাহোর। আর এমনি ক্যাপিটাল কি, ইসলামাবাদ। এমনি ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ। যেটা বলছে ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটি, পৃথিবীর মধ্যে সবচাইতে মোস্ট পলিউটেড সিটি, যদিও ভারতবর্ষ খুব একটা ভালো জায়গায় নয়, তার কারণ দিল্লি শহর রয়েছে সেকেন্ড মোস্ট পলিউটেড সিটি, আর কাঠমান্ডু রয়েছে থার্ড মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো এদের ক্যাটাগরি ডিফারেন্ট। ইভেন একটা নিউজ এই এই মাসেই পড়বো, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট সিটি, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট সিটির মধ্যে একমাত্র সিটি আছে ইন্ডিয়ার, সেটা হচ্ছে দিল্লি। দেখো বেস্ট সিটির মধ্যে রয়েছে, আবার পলিউটেড সিটির মধ্যে রয়েছে, কারণ বেস্ট সিটি ইন দ্য সেন্স ওভারঅল ক্যাটাগরি, ওভারঅল ইন দ্য সেন্স দেখো অপরচুনিটি হতে পারে, সেখানে শিক্ষার কোয়ালিটি দেখতে হবে, কালচারাল ডাইভার্সিটি দেখতে হবে, সেখানে শুধু পলিউশন দেখলে তো হবে না, পলিউশন তো হতেই পারে সেখানে। আর দিল্লিতে গেলে এই জন্য দেখবে প্রত্যেকটা দেশের অলমোস্ট ম্যাক্সিমাম দেশের এম্বাসি গুলো দিল্লিতে রয়েছে, ম্যাক্সিমাম দেশের এম্বাসি গুলো দিল্লিতে পাবে। অ্যাম্বাসেডার গুলো যত রয়েছে অফিস গুলো, হাই কমিশনার অফিস গুলো, ইভেন প্রত্যেকটা স্টেটের, আমাদের স্টেটের অফিস সে তো আছেই। যেমন ওয়েস্ট বেঙ্গলের মানে এমবাসি পাবে, সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল হাউস পাবে, তামিলনাড়ু হাউস পাবে, প্রত্যেক দেশেরও সে দিল্লিতে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কালচার তুমি দিল্লিতে গেলে পাবে। তো এটা একটা ফ্যাক্টর রয়েছে। এছাড়া এডুকেশন লেভেল, এখান থেকে আমরা কত কিছু ভাবি যে ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে পাস অনার্স শব্দগুলো আমরা খুব ভ্যারি করি, পাস আর অনার্স, এটা ওয়েস্ট বেঙ্গলে শুধু ম্যাক্সিমাম। দিল্লি যাবে কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না তুমি পাস না অনার্স, হ্যাঁ গ্রাজুয়েশন করেছো কোন সাবজেক্টে করেছো, দ্যাটস ইট। পাস অনার্স কখনো জিজ্ঞেস করে না। এরকম ওভারঅল ক্যাটাগরির জন্য এটাকে বেস্ট করা হয়েছে, দিল্লিকে বেস্ট সিটি ইন দ্য লিস্ট অফ, মানে 100 মোস্ট বেস্ট সিটির মধ্যে গোটা পৃথিবীর মধ্যে। আর পলিউটেড সিটি হিসাবে দিল্লি রয়েছে। নো ডাউট দিল্লি তো পলিউশনটা হিউজ পরিমাণে, না গেলে বুঝতে পারবে না।
নেক্সট, ইন্ডিয়ান অ্যাক্টর সোনু সুদ হ্যাজ টপড দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড অফ 50 এশিয়ান সেলিব্রিটিস ইন দ্য ওয়ার্ল্ড। এশিয়ার মধ্যে টপ 50 সেলিব্রিটির মধ্যে এক নম্বরে রয়েছে সোনু সুদের নাম। সোনু সুদটা মানে নিউজে বারবার করেই পাবে, পরীক্ষা আসার চান্সও প্রচুর পাবে, তার কারণ কাজও করেছে সেরকম। দেখো, প্রথমত এশিয়ার 50টা সেলিব্রিটির মধ্যে এক নম্বরে রয়েছে, এটা একটা নিউজ। এবং এর সাথেও সোনু সুদ পাঞ্জাবের ইলেকশনের জন্য আইকন ছিল, স্টেট আইকন ছিল পাঞ্জাবের সোনু সুদ। তারপর সোনু সুদের লেখা একটা বই যার নাম আই এম আই এম নো মাসিহা, তোমরা একটু দেখে নেবে এটা। আই এম নো মাসিহা বইটা লিখেছিল সোনু সুদের লেখা। আর একটা হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইউএনডিপি থেকে, হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে হিউম্যান এই কাজটার জন্য, যখন এই মাইগ্রেট ওয়ার্কারদের হেল্প করে বাড়িতে পৌঁছে দিচ্ছিল সে কাজের জন্য। জাস্ট এই কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন সোনু সুদ সম্বন্ধে একটু জেনে নেবে। নেক্সট ইম্পর্টেন্ট এই পেজের আর তো তেমন নেই, পরের জায়গায় চলে যাই। স্পোর্টস। স্পোর্টস এর মধ্যে প্রথমে রয়েছে বিরাট কোহলি বিকেম দ্য ফাস্টেস্ট টু রিচ 1200 রানস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। মানে 12,000 রান করার জন্য বিরাট কোহলি প্রথম যে ফার্স্টেড করেছে এতটা। এরপরও কেউ না কেউ আসবে এটাকে ভাঙার জন্য, ও রেকর্ড হয় ভাঙার জন্য, আবার নতুন প্রজন্ম চলে আসবে, দেখবে সেটাও হয়তো আরো কম ম্যাচে করে দিয়েছে। ইভেন শুধু এই 12,000 রান নয়, টোটাল ওয়ান ডে টি-20 টেস্ট মিলে সেখানে 22,000 রান করাতেও বিরাট কোহলি ফার্স্ট, মানে ওয়ান ডে সবগুলো মিলে। আর এখানে শুধু ওডিআইয়ের কথা বলা হয়েছে 12,000। আর 12,000 ভারতবর্ষের সচিনের পরে বিরাট কোহলি রয়েছে। আর সচিন তেন্ডুলকার রান 18,000 প্লাস, 18,000 প্লাস সচিন তেন্ডুলকার রান। ওকে, তারপরে ডেভিড মিলান, যদিও এই র্যাঙ্ক গুলো চেঞ্জ হয়ে যাবে, আর হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলো র্যাঙ্ক যখন পরীক্ষা দেবে তখন তো চেঞ্জ হবে। এখানে বলেছে হাইয়েস্ট এভার রেটিং পয়েন্ট ব্যাটসম্যান অফ এমআরএফ টায়ার আইসিসি মেন্স টি টোয়েন্টি এক নম্বর র্যাঙ্কিং রয়েছে এখন, সেটা জানি। ইভেন আইপিএল নিলামে সবচেয়ে কম দামই পেয়েছে একে। এটা রিজন ডিফারেন্ট ছিল, নিলামে দাম না পাওয়ার কারণ। কারণ যার পাওয়ার কথা না সে পেয়ে গেছে, কারণ একজন ব্যক্তি যে ক্রিস মরিস সে পেয়েছে 16 কোটি টাকা নিলামে, 16 কোটি টাকা, কি 16 পয়েন্ট সামথিং এরকম হবে। আর এ পেয়েছে মাত্র 1.5 কোটি কি 2 কোটি, যদিও সেটা রিজন আলাদা, এর র্যাঙ্কিং এক হওয়া সত্ত্বেও পাইনি এতটা, ডিমান্ড ছিল না। এ তো ব্যাটসম্যান আর এ তো অলরাউন্ডার, সেটা আলাদা ফ্যাক্টর। বাট এই রেটিং পয়েন্ট যখন বলা হয় কি না, সেটার সাথে পয়েন্ট র্যাঙ্কের ওয়ান সেটা ডিফারেন্ট। এখানে রেটিং পয়েন্ট বলেছে 915, কারণ খেলার রান স্কোরের উপর ডিপেন্ড করবে, কতটা অ্যাভারেজ সব মিলে এই রেটিং গুলো হয়, কন্টিনিউয়াস ম্যানারে কতটা রান করবে সেই হিসাবে রেটিং গুলো হয়। এর আগে পর্যন্ত 900 পয়েন্ট ছিল হাইয়েস্ট, এর আগে মানে 900 মার্ক করে ফার্স্ট প্লেয়ার, সরি 900 এখন পর্যন্ত কেউ পৌঁছায়নি। তো রেটিং গুলো ইম্পর্টেন্ট হবে না, জাস্ট এক নম্বর র্যাঙ্ক ছিল। তোমাদের পরীক্ষা দিতে দিতে কেউ চেঞ্জও হয়ে যাবে, আই এম শিওর তোমরা এই ইংল্যান্ড ইন্ডিয়া টি-20 খেলা হলেই দেখবে হয়তো চেঞ্জ হয়ে গেছে কেউ না কেউ, কারণ না খেললে পরে ডেভিড মিলানের র্যাঙ্কিং থাকবে না। ওকে, নেক্সট, শ্রীলঙ্কা উইল হোস্ট এশিয়া কাপ 2021 while পাকিস্তান হ্যাজ আর্ন দ্য রাইট টু হোস্ট টুর্নামেন্ট 2022। এশিয়া কাপ যেটা হবে 22-এ পাকিস্তানে, এবং শ্রীলঙ্কা তো হবে 21-এ। বাট সম্ভাবনা একদমই নেই, মানে হওয়ার মতো চান্স একদমই নেই। তার কারণ এশিয়া কাপ তো হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাতে, যেটা বলছিল জানুয়ারিতে শুরু হবে, কিন্তু হয়নি সেটা। সেটা এখনো কবে হবে কোনো গ্যারান্টি নেই। আর 22-এও যে পাকিস্তান হবে তারও কোনো সিওরিটি নেই, তার কারণ ইন্ডিয়া খেলতে না গেলে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। পাকিস্তান তো ইন্ডিয়া খেলতে যাবে না অ্যাটলিস্ট, অন্য কোথাও যদি নিউট্রাল মানে নিউট্রাল কোনো ভ্যালু হয় তাহলে সেখানে গিয়ে হয়তো খেলতে পারে, তাছাড়া তো সম্ভাবনা নেই। দ্য নেক্সট, মাদাগাস্কার হ্যাজ রিপ্লেসড মালদ্বীপস অ্যাজ দ্য হোস্ট অফ 2023। মানে যেখানে মালদ্বীপে হওয়ার কথা ছিল 2023-এ ইন্ডিয়ান ওশান ইনল্যান্ড গেমস, সেটা হবে এখন মাদাগাস্কার। মাদাগাস্কারে দেখবে ইন্ডিয়ান আইল্যান্ডের ঠিক এইদিকে ছোট্ট একটা কান্ট্রি রয়েছে, সেই জায়গাটাতেই হবে। নেক্সট, ইন্টারন্যাশনাল অলিম্পিক আইওসি রেজিস্টার্ড নতুন একটা ইভেন্ট, যেটা বলি ব্রেক ডান্সিং, ইভেন্ট হিসেবে যোগ হলো। এরপর থেকে অলিম্পিকে ব্রেক ডান্সও দেখতে পাবে তোমরা, যাদের ডান্স ভালো লাগে তাদের জন্য ইন্টারেস্টিং খবর। বাট এটা ব্রেক ডান্স শব্দটা থাকবে না, সম্ভবত ব্রেকিং নামে থাকবে, ব্রেকিং নামেই থাকবে শুধু, ব্রেক ডান্সিং শব্দটা হয়তো থাকবে না। বাট একটা নিউ ইভেন্ট অ্যাড হয়েছে, মানে নেক্সট প্যারিসে যেটা হবে 2024-এ, সেখানে আমরা দেখতে পাবো এটা। আর ইন্ডিয়ার জন্য আরেকটা যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, স্পোর্টস মিনিস্ট্রি 4টে নতুন গেমকে অ্যাড করেছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস। খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর জন্য 4টে নতুন ইভেন্টস
যেটা হবে 21-এ হরিয়ানাতে। কবে হবে সেটা এখন শিডিউল হয়নি। এবং চারটে নৌত গেম, ঘাটকা, কালারিপাট্টু, থাংটা অ্যান্ড মাল্লাখাম্বা। যদিও সবগুলোই মার্শাল আর্টের মধ্যে, ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম রয়েছে এদের। জাস্ট তবু নামগুলো মনে রাখতে হবে যদি কোশ্চেন একটু ডিফারেন্ট ভাবে হয়। তো তার আগে জেনে রাখো, এই যে খেলো ইন্ডিয়া ইউথ গেম, কোশ্চেন অবশ্যই ছিল যে কেন এ নিয়ে খেলো ইন্ডিয়া ইউথ কিংবা খেলো ইন্ডিয়া ইনিশিয়েটিভ কেন নেওয়া হয়েছে, মেন টার্গেট কি। অপশন ছিল এরকম, যে ভারতবর্ষের খেলার সংখ্যার মানে পার্টিসিপেশন বাড়ানো। তারপরে অপশন এই ছিল যে অলিম্পিকে পার্টিসিপেশন বাড়ানো। তারপরে ছিল ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেশন বাড়ানো, কিন্তু অলিম্পিকে হবে মেন আনসার, কারণ অলিম্পিকে পার্টিসিপেশন আমাদের গোলের সংখ্যা তো কম হয়, তোমরা সবাই জানো। এত বড় একটা কান্ট্রি হয়ে হয়তো একটা দুটো ভাগ্যে গোল জোটে না, কোনো বছর গোলই নেই। আর ছোট ছোট কান্ট্রি হয়ে জাপানের মতো দেশ সবার শীর্ষে থাকে গোল্ড মোল্ড। তো অ্যাথলিটদের প্রমোট করার জন্য মেনলি খেলো ইন্ডিয়া গেম হয়। আর যদি কোশ্চেন হয় যে খেলো ইন্ডিয়া গেম বাদ দিয়েও কি কোনো এই ধরনের অ্যাথলেটিকের গেম হতো আমাদের ইন্ডিয়াতে, যেটা প্রতি বছর, হ্যাঁ অবশ্যই হতো। যেটাকে বলে আমরা ন্যাশনাল গেমস, প্রতি বছরই হতো ন্যাশনাল গেম। তার মধ্যে খেলো ইন্ডিয়া গেম এটা শুরু হয় 2019-এ, এবং 19-এ হয়েছে পুনেতে। খেলো ইন্ডিয়া গেম 19-এ পুনেতে। 20-তে গুয়াহাটি হওয়ার কথা ছিল, সেটা করোনার জন্য কি হয়েছে কি হয়নি একটু কনফিউশন, সম্ভবত হয়নি। 20-তে যেটা হওয়ার কথা ছিল হয়নি। আর 21-এ এখানে হরিয়ানা দিয়েই রেখেছে। এটা খেলো ইন্ডিয়া ইউথ গেম। যেমন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম প্রথমবার হয়েছে ভুবনেশ্বর, আর এবছর হবে সেটা বেঙ্গালুরু। যেটা বললাম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম। আরেকটা বললাম ন্যাশনাল গেম সবচেয়ে বেস্ট, যেটা এতদিন ধরে হয়ে চলেছে। ন্যাশনাল গেম যেমন 21-এ হবে আহ ছত্তিশগড় হবে 21-এ, আর 22-এ কি হবে উত্তরাখণ্ড, এন্ড 23-এ কি হবে মেঘালয় অলরেডি ফিক্সড হয়ে গেছে। অর্থাৎ ছত্তিশগড়, উত্তরাখণ্ড, মেঘালয় 21, 22, 23 তিন জায়গাতে ন্যাশনাল গেমস হবে ভারতবর্ষের। জাস্ট এই টার্মগুলো একটু দেখে নিতে হবে। ওকে, নেক্সট সামিটের মধ্যে দেখো, এটা ভার্চুয়ালি হয়েছে সেজন্য ইম্পর্টেন্ট খুব একটা হবে বলে মনে হয় না, কারণ এটা পরীক্ষা এসেছে 2019 কিংবা তার আগেই, যে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2019 কিংবা 18-তে কোথায় হয়েছিল। সেটা পরীক্ষা প্রিলিমস ছিল কোশ্চেন, কিন্তু যেহেতু এবছর ভার্চুয়ালি হয়েছে, তার জন্য এবছর থিমটা বেশি ইম্পর্টেন্ট। এবছর থিম কি ছিল সেটা একটু দেখতে হবে। থিমটা হচ্ছে স্মার্ট, সিকিউর, সাস্টেনেবল, ইনক্লুসিভ ইনোভেশন। এই থিমটা একটু দেখতে হবে তোমাদের শুধু। আসতেই পারে মোবাইল কংগ্রেসের থিম কি, কারণ এবছর ভার্চুয়ালি কোনো পার্টিকুলার জায়গা তো নেই, ভার্চুয়ালি যে কোনো জায়গা থেকে হতে পারে। অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট, গৃহ অর্থাৎ গ্রিন রেটিং ফর ইন্টিগ্রেটেড হ্যাবিট অ্যাসেসমেন্ট সামিট। কোশ্চেন এভাবে হবে, 12তম গৃহ সামিট তো হলো ঠিক আছে, নয় গৃহ কিসের সাথে রিলেটেড। প্রথমত গ্রিন রেটিং এর সঙ্গে রিলেটেড। গ্রিন রেটিং বলতে কি বুঝি, সাপোজ তোমাদের বাড়িতে রিনিউয়েবল এনার্জি তুমি ইউজ করছো, ওয়েস্টেজ যাতে কম হবে। ইলেকট্রিসিটি, হয়তো ইলেকট্রিসিটি করছো সোলার থেকে। ইভেন বৃষ্টির জল তুমি সেটাকে প্রিজার্ভ করে সেই জলটাকে পিউরিফাই করে সেটাকে তুমি খাচ্ছ। অর্থাৎ যত রকম মিনিমাইজ করতে পারো ওয়েস্টেজ, কার্বন ইমিশন এক কথা বলতে পারি, কোনো মতে ওয়েস্ট করছে না। হয়তো ইলেকট্রিসিটি বাদ দিয়ে ধরো যদি বলি গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার পরিবর্তে তোমরা ইউজ করছো হয়তো বাড়িতে যত নোংরা ওয়েস্ট আবর্জনা আছে, ফুডস থেকে শুরু করে সব, সেটাকে প্রসেসিং করে অন্য রান্নার গ্যাস সিস্টেম চালু করেছো। তো সেই রকম সব ওভারঅল ক্যাটাগরিতে মানে রেটিং দেওয়া হবে। এবং ভারতবর্ষের এরকম 5 স্টার রেটিং একটা আইআইটি রয়েছে, আইআইটি রুরকি। আইআইটি রুরকি 5 স্টার রেটিং দিয়েছে গৃহ। এবং ভারতবর্ষের প্রবাবলি এক্স্যাক্টলি ক্লিয়ার নয়, তবু একটু দেখে নেবে তোমরা, যে গৃহ অনুযায়ী, গৃহ রেটিং অনুযায়ী ইন্দিরা হাউস হায়দ্রাবাদ কিংবা দিল্লিতে, এই দিল্লির ইন্দিরা হাউস ফার্স্ট, যাকে 100% রিনিউয়েবল আর কার্বন এমিশন হিসেবে মানে ঘোষণা করা হয়েছিল। একটু কনফিউশন আছে, তবু একটু দেখে নেবে। তো গৃহটা কিসের সঙ্গে রিলেটেড, আই হোপ ক্লিয়ার, যে গ্রিন রেটিং সাধারণত করে থাকে। নেক্সট অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড বলছে রাজকমল রাজকমল ঝা ওয়ান থার্ড রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারেসি প্রাইজ, এবং কিসের জন্য পেয়েছে, দ্য সিটি অ্যান্ড দ্য সি, এই বইটার জন্য পেয়েছে। বইটাও ইম্পর্টেন্ট, বইটাও আসতে পারে। এবং রাজকমল যাদবকে থার্ড এডিশন বলছে, অর্থাৎ এর আগে দুবার হয়েছে, দুবার তো জেনে রাখাই যায়। এর আগে দুটো তাহলে কি কি পেয়েছে, যেমন শুরু হয়েছিল 18-তে, সরি 18-তে শুরু হয়। হুম, 18-তে শুরু হয়েছে, 18-তে পেয়েছিল কবির। কবিরের 100টা বই পাবলিকেশনের জন্য মোস্টলি কবিরকে দেওয়া হয়েছিল। অ্যান্ড 19-এ পেয়েছে রানা দাশগুপ্ত।
রানা দাশগুপ্তকে দেওয়া হয় 19-এ, এবং 19-এ দেওয়া হয় রানা দাশগুপ্ত তার একটা উপন্যাসের জন্য। উপন্যাস ছিল এসো এলো 16, 16 উপন্যাসের জন্য দেওয়া হয়েছে। জাস্ট এই তিনটে, যে প্রথমে পেয়েছে কবির, দেন রানা দাশগুপ্ত, অ্যান্ড এবছর রাজকমল ঝা। তিনটে নাম তো মনে রাখাই যায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে। প্রাইজ মানি খুব একটা ইম্পর্টেন্ট হবে না, প্রাইজ মানি না দেখলেও চলবে। দেন শ্রীনগর অমর সিং কলেজ হ্যাজ বিন রিকগনাইজড উইথ দ্য অ্যাওয়ার্ড অফ মেরিট, যেটা ইউনেস্কো থেকে দিয়েছে, তাই জন্য ইম্পর্টেন্ট। এবং জম্মু কাশ্মীরের মধ্যে সবচেয়ে বেস্ট কলেজ এখানে, এই এরিয়ার মধ্যে। তো অ্যাওয়ার্ডটা এখানে, এটাও মনে রাখতে হবে। দেন হেমন্ত কুমার পান্ডে এবং ডিআরডিওর সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হেমন্ত কুমার পান্ডে। আর যদি বলে ডিআরডিওর এই মুহূর্তে হেড কে আছে, সতীশ রেড্ডি আছে এখন এই মুহূর্তে। আর ইসরো রয়েছে কে শিবান, এটুকু আশা করি সবাই জানো। আরেকটা জিনিস, ডিআরডিও ফাউন্ডিং যে বছর হয়েছে, নাসারও ফাউন্ডেশন সে বছরই হয়েছে। ডিআরডিও আর নাসা দুটো একই সালে হয়েছে, 1958, 1958, 1958 হয়েছে, দুটো একসাথে হয়েছে। দেন নেক্সট, বোর্ড অফ রেলওয়ে বোর্ড বিনোদ কুমার যাদব, যাকে ঘোষণা করা হয়েছে এমিনেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার, বিনোদ কুমার যাদব। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কথা বলে মনে পড়লো, ভারতবর্ষের বেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে আরেকজনকে আমরা জানি, মেট্রোম্যান বলা হয় যাকে, মেট্রোম্যান হিসেবে জেনে থাকি শ্রীধরন। ই শ্রীধরনকে বলা হয় মেট্রোম্যান, কারণ দিল্লি মেট্রো, কলকাতা মেট্রো, সবগুলো মেট্রোর কন্ট্রিবিউশন রয়েছে এর হাতে। সবগুলো মেট্রোতে ফ্রিতে অলমোস্ট বলা হয় যে রিটায়ার করার পর সে ডিজাইন গুলো সব করে দিয়েছে, তো তাকে আমরা মেট্রোম্যান বলে থাকি সাধারণত। দেন তানসেন অ্যাওয়ার্ড এবছর দেওয়া হয়েছে পণ্ডিত সতীশ ব্যাসকে দেওয়া হয়েছে, তানসেন অ্যাওয়ার্ড সতীশ ব্যাস। এক বছর কোশ্চেন ছিল তানসেন অ্যাওয়ার্ড দেওয়া হয়, শুরু হয় কোন দশকে? দশকে 1952-তে শুরু হয়। যদিও দশক মেনশন এই জন্য রয়েছে, 52 ঘোষণা করে সেটা বহুদিন পরে দিয়েছিল, সম্ভবত 58-তে গিয়ে হয়তো সেটা দিয়েছিল। তো ফাইনালি দশকটাই মেনশন ছিল, যদিও সেটা ইম্পর্টেন্ট হবে না, এখানে শুধু এই নামটা মনে রাখবে এবছর কাকে দেওয়া হয়েছে। এবং দেওয়া হয় এমপি থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তানসেন পুরস্কার এমপি থেকে দেওয়া হয় 96তম ফেস্টিভ্যালে। নেক্সট ইম্পর্টেন্ট ডেট যদি বলি, এখানে সবগুলো ডেট ইম্পর্টেন্ট, এখানে সবগুলো স্কিপ করে রাখা আছে, সবগুলো ডেটই ইম্পর্টেন্ট এখানে। প্রত্যেকটা ডেট এবং থিম সবগুলো দেখে নিবে, আমি আর এক্সট্রা করে বললাম না। এখানে প্রত্যেকটা ডেট তোমরা একটু দেখে নেবে, কারণ ডেট গুলো তো তোমাদের দুটো মিনিমাম কোশ্চেন থাকবে ডেট থেকে। আর দুটো কোশ্চেনের জন্য তোমাদেরকে মুখস্থ করতে হবে কটা, 50 থেকে 60। আর বাকিগুলো তোমাদের জানা আছে, 50-60টা কোশ্চেন মুখস্থ করে যদি তোমরা দুটো কোশ্চেন পাও তো অনেকটাই বেটার। দেন ডিফেন্স, ডিফেন্সের ক্ষেত্রেও ফুললি সবগুলোই দেখতে হবে তোমাদের এখানে, যা যা রয়েছে এখানে ডিটেলস আর আমি এখানে কিছু বলছি না। যে হিমগিরি প্রজেক্ট, হিমগিরি ইজ দ্য ফার্স্ট অফ 3 প্রজেক্ট 17 এ শিপস, মানে শিপ বিল্ডিং এর, এবং কোথায় থেকে করেছে, গার্ডেন নিচ থেকে। আমি এটা আর ডিটেলস বলছি না, চলে আসি সামনের দিকে, এখানে পুরোটাই দেখতে হবে তোমাদের। দেন বিএসএনএল প্রথম শুরু করেছে স্কাই স্কাইলোটেকের সঙ্গে হেল্প নিয়ে গ্লোবাল মেশিন কানেক্টিভিটি, যার নাম করা হয়েছে NB-IoT। দেখো এটা একটু বুঝিয়ে রাখি যে এটা বিষয়টা কি। সাপোজ এখন শুনবে কোন একটা পার্টিকুলার গ্রামে গিয়ে, যেখানে নেটওয়ার্কের সুবিধা নেই তেমন, সেখানে নেটওয়ার্কটাকে মানে ক্লোজ করার জন্য, অ্যাভেলেবিলিটি করার জন্য কিছু একটা পার্টিকুলার মেশিন ইউজ করে। যদিও সেটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইভেট কোম্পানি থেকে পাওয়া যায় এখন, আর সেটা খুব একটা কাজ হয় বলে মনে হয় না। বলা হয় নেটওয়ার্ক রেঞ্জ বাড়ানোর জন্য করা হয়, কিন্তু বাস্তবে সেটা নয় এটা। আর পার্টিকুলার এটাও সেম কাজই করবে, বিএসএনএলটাও সেটা সেম কাজই করবে। তোমার ঘরের মধ্যে নেটওয়ার্ক কম পাচ্ছে, তোমাদের ঘরের মধ্যেই শুধু কাজ করাবে, মানে নেটওয়ার্ক সিস্টেমটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ পার্টিকুলার কোন এরিয়াতে নেটওয়ার্ক ফ্যাসিলিটি বেশি করানোর ক্ষেত্রে এই সিস্টেমটা কাজ করবে। জাস্ট ওভারঅল আইডিয়া এটাই, বাকিটা জেনে রাখো। দেন নেক্সট আরেকটা টার্ম রয়েছে স্কাইরোটি এরোস্পেস। আমরা এর আগেই দেখেছি স্কাইরোটি এরোস্পেস ভারতবর্ষের প্রথম প্রাইভেট ফার্ম এটা, এবং যেটা নতুন ইঞ্জিন চালু করেছে, রকেট প্রপালশন, সলিড রকেট প্রপালশন রকেট ইঞ্জিন, যার নাম করা হয়েছে কালাম। এবং যে রকেটটার নাম করা হয়েছে সেটা বিক্রমন। এই দুটো জিনিস শুধু জেনে রাখবে, এখান থেকে ইম্পর্টেন্ট। দেন বুকস, এখানে বুকস সবগুলোই ছোট করে দেওয়া আছে সব, যদিও বইয়ের গুলো তোমাদের একসাথে সব দিয়েছিলাম। এবারে তোমরা হয়তো করেছো কিনা জানি না, এবারে সব বইগুলো একবার দেখে নিয়েছো আশা করি। তারপরে এখানে যে কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট বই রয়েছে তার মধ্যে, জাস্ট মিনিট, কৈলাস সত্যার্থীর বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার লেখা সভ্যতা কা সংকট और সমাধান, সভ্যতার সংকট আর সমাধান নামে একটা বই রেখেছে আমাদের নোবেল লরেন্ট, সরি,
দেন অমিশ ত্রিপাঠীর লেখা বই ধর্ম ডিকোডিং দ্য এপিক ফর এ মিনিংফুল লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অমিশ ত্রিপাঠীর সম্বন্ধে অনেক কিছু বলেছি। অমিশ ত্রিপাঠীর প্রত্যেকটা বই লেখাই অলমোস্ট ধর্ম রিলেটেডই হয়। ধর্ম শব্দটা মানে লেখা থাকে ঠিকই, কিন্তু ধর্মটা প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে তুলনা করে বলা হয়। মানে অমিশ ত্রিপাঠীর লেখা যত বই রয়েছে, যত উপন্যাস রয়েছে, কারণ ইমোর্টাল মেলুহা নামে একটা বই রয়েছে, ইমোর্টাল মেলুহা মোস্টলি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে লিখেছে, এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যেটা ওই পটো সেবার উপরে, মেনলি আদি সেবার উপরে ডেডিকেট করে, আদি সেবা পার্টিকুলার পার্সন কে ছিল সেটাকে এলাবোরেট করে লিখেছে। তো সেই অর্থে আমি ইস্তেবাটির নামটা তোমরা একটু দেখবে। আনাদার ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রথমটাই যেটা রয়েছে 40 ইয়ার্স উইথ আবুল কালাম আনটোল্ড স্টোরিজ, এই বইটা একটু দেখতে হবে তোমাদের। আর লিখেছে কে? অথর্ড বাই ডক্টর শিবাথানু পিল্লাই। এপিজে আব্দুল কালাম যেহেতু আবুল কালাম আজাদ, সে কারণে ইম্পর্টেন্ট একটু। অর্থাৎ বই আমি ছোট করে সবগুলো স্কিপ করে মাত্র কয়েকটা বইয়ের নাম আমি এখানে রেখেছি। অ্যান্ড দেন মিসলেনিয়াস। মিসলেনিয়াস ফার্স্ট এআর রহমানকে করা হয়েছে বাপটার ব্রেক থ্রু ইনিশিয়েটিভ ইন্ডিয়া, যেটা বাপটার থেকে অ্যাম্বাসেডর করা হয়েছে। বাপটা কি? ব্রিটিশ একাডেমি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য, মানে ব্রিটিশ একাডেমি ফিল্ম টেলিভিশন একাডেমি, এরকম কিছু হবে বাপটার ফুল ফর্ম। ওকে, দেন মাউন্ট এভারেস্টের উচ্চতা একটু বেড়েছে। সবাই জানি মাউন্ট এভারেস্টের উচ্চতা কতটা, সেখানে আগে থেকে মেনশন রয়েছে যে 8,848 ছিল, এখন 86 সেন্টিমিটার বেড়েছে। সেই জন্য ইম্পর্টেন্ট, কতটা বেড়েছে একটু ফ্যাকচুয়াল, সামান্য কিছু, যদিও এই 86 সেন্টিমিটার সেটা খুব একটা মাইনে রাখে না, বাট এটা যদি অল্প হতো তাহলে হয়তো হিউজ মাইনে রাখতো, বাট জিকের জন্য তোমাদের একটু দেখতেই হবে, কিছু করার নেই। দেন নেক্সট, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লঞ্চ ডিজিটাল ইনিশিয়েটিভ যার নাম ডাক পে। ডাক পে কারা লঞ্চ করেছে? দেখো, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট পেমেন্ট ব্যাংক ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। তার যদি বলি ফার্স্ট পেমেন্ট ব্যাংক কি, কোনটা? ফার্স্ট পেমেন্ট ব্যাংক এয়ারটেল পেমেন্ট ব্যাংক। ভারতবর্ষের প্রথম পেমেন্ট ব্যাংক এয়ারটেল পেমেন্ট ব্যাংক। পেমেন্ট ব্যাংক আর এমনি ব্যাংকের মধ্যে পার্থক্য, পেমেন্ট ব্যাংক বেসিক্যালি এরা কখনো লোন দিতে পারে না, আর লোন থেকে মেনলি ইনকাম হয়। তো সেক্ষেত্রে এদের আর কিছু ক্রাইটেরিয়া আলাদা ডিফারেন্ট হবে, লোন দিতে পারবে না, অর্থাৎ টাকা নিতে পারবে। তো পেমেন্ট ব্যাংক, স্মল ব্যাংক, রুরাল ব্যাংক, প্রত্যেকের ক্রাইটেরিয়া গুলো তোমার আশা করি ইকোনমিক্স টপিকে ডিটেলস পড়বে। তো এটুকু শুধু এখানে দেখে রাখো যে লার্জেস্ট পেমেন্ট ব্যাংক পোস্ট পেমেন্ট ব্যাংক, আর ফার্স্ট এয়ারটেল। দেন উড়িষ্যা চিফ মিনিস্টার নবীন পটনায়ক। ইন্ডিয়াস বিগেস্ট হকি স্টেডিয়াম ইজ গোয়িং টু বি সেট আট রুরকেল্লা সিটিতে হবে, যেখানে, এবং আহ, আগামীতে নেক্সট ইয়ার হকি ওয়ার্ল্ড কাপও হবে। অর্থাৎ হকি ওয়ার্ল্ড কাপ যেটা হয়ে গেছে অলরেডি কলিঙ্গ এবং ভুবনেশ্বর স্টেডিয়ামে, এবছর হবে ভুবনেশ্বর অ্যান্ড রৌরকেল্লা স্টেডিয়ামে হবে। এবং হকি ভারতবর্ষের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে যেটা, সেখানে হবে। নেক্সট, ফার্স্ট ইন্ডিয়ার প্রথম লিথিয়াম রিফাইনারি যেটা সেটা হবে গুজরাটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ খুব রেয়ার যেগুলো, যেমন গোল্ডের জন্য রয়েছে, যার উপরে কি কেএফজি আর কেজিএফ একটা সিনেমা রয়েছে, কোল্লার গোল্ড ফিল্ড, কর্ণাটকে রয়েছে। গোল্ডের জন্য কর্ণাটক বিখ্যাত। আর ডায়মন্ডের জন্য এমপি, একমাত্র একটাই মাইন পাবে। অ্যান্ড লিথিয়ামের জন্য গেল গুজরাট। দেন ইউরিয়াম তো কেরালা, আর থোরিয়াম ঝাড়খণ্ড। এই কয়েকটা জিনিস যেখানে একটা একটা করে পাবে, তো সেগুলো জিনিস তো মনে রাখতেই পারি। নেক্সট, অবিচুয়ারি দ্য ওনার অফ এমডিএস মাছালা। তোমরা হয়তো অনেক সময় অ্যাড শুনে থাকবে, যে মাসালা অ্যাড দিয়ে থাকে এমডিএস মাসালা। আজকে তোমরা সার্চ করে দেখবে যে এই ব্যক্তি, সে রিসেন্টলি মারা গেছে। অ্যান্ড নরিন্দর সিং কাপানি, যাকে বলা হতো ফাদার অফ ফাইবার অপটিক্স, সেও রিসেন্টলি মারা গেছে। তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। এর বাইরে কিছু আর আছে, সেগুলো আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, পারলে তোমরা একটু লিখে নেবে। যেমন 2020 সালের মিস ট্রান্স কুইন ইন্ডিয়া, মিস ট্রান্স কুইন ইন্ডিয়া 2020 সালে হয়েছে শাইনি সোনি, SHINE, শাইন সোনি, 2020 সালের। দেন ভারতবর্ষের বেস্ট ডিজিটাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2020 সালের বিহারকে। বিহার সবচেয়ে বেশি কাজ করেছে ডিজিটালের জন্য, আর মোস্টলি করোনার সময় হেল্প হয়েছে সব জনগণের জন্য। এন্ড দেন একলব্য অ্যাওয়ার্ড 2020 দেওয়া হয়েছে, একলব্য অ্যাওয়ার্ড 2020 নমিতা, নমিতা টোপো, TOPPO, নমিতা টোপো।
যে হকির সঙ্গে রিলেটেড, ইন্ডিয়ান ফিমেল হকি টিমের ওয়ান অফ দ্য প্লেয়ার। ওকে, তারপর যেমন 2020 সালের দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড, যেটা দেওয়া হয়েছে অনংশা বিশ্বাস। অনংশা বিশ্বাস, বিশ্বাস স্পেলিং এ ভিডিও হয় আর ভিডিও হয়, অসুবিধা নেই। অনংশা, AN, AN, অনংশা, অনংশা বিশ্বাসকে দেওয়া হয়েছে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড। বাট দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যদি বলি তাহলে হবে সেটা ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রকে সবাই চেনো, ধর্মেন্দ্রকে দিয়েছে। তারপর আরো 3টে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে একই ব্যক্তিকে। 3টে অ্যাওয়ার্ড কি কি? যেমন লাইফ টাইম অ্যাওয়ার্ড ফর গ্লোবাল এক্সেলেন্সি, লাইফ টাইম অ্যাওয়ার্ড গ্লোবাল এক্সেলেন্সি, এক্সেলেন্সি। দেন গ্লোবাল ভিশনারি, গ্লোবাল ভিশনারি সাস্টেনেবল বিজনেস পার্সন অ্যান্ড বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড, গ্লোবাল ভিশনারি সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড। আরেকটা অ্যাওয়ার্ড অ্যাসোচাম এন্টারপ্রাইজ অফ সেঞ্চুরি অ্যাওয়ার্ড, অ্যাসোচাম এন্টারপ্রাইজ অ্যান্ড সেঞ্চুরি অ্যাওয়ার্ড, সেঞ্চুরি মানে 100 বছরের। এই 3টে প্রাইজ একই ব্যক্তিকে দেওয়া হয়েছে, সে ছিল রতন টাটা। আর রতন টাটার নাম একটু নিউজে সবাই শুনে থাকবে, সবচেয়ে বেশি দান করেছে করোনার সময় রতন টাটা। দেন গ্লোবাল ফুড অ্যাওয়ার্ড 2020 সালের, যেগুলো স্কিপ ছিল আমি সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো তোমাদের নোটে ছিল না। যেমন গ্লোবাল ফুড অ্যাওয়ার্ড, ফুড অর্থাৎ পায়ের কথা বলছি, তো বেস্ট ফুটবলারকে দেওয়া হয় সাধারণত, এটা পেয়েছে CR7 অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পর্তুগিজ, পর্তুগালের প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দেন গ্লোবাল টিচার প্রাইজ অর্থাৎ পৃথিবীর মধ্যে বেস্ট টিচার, গ্লোবাল টিচার প্রাইজ, পৃথিবীর সবচেয়ে বেস্ট টিচার, যার কাছে পড়লে তোমাদের হয়তো এক চান্সে চাকরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তিনি আমাদের মহারাষ্ট্রের ব্যক্তি, যার নাম রঞ্জিত সিং দিশালে, রঞ্জিত সিং দিশালে। তোমরা এটাকে নিজের মতো করে লিখে নেবে, যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে, দেখে গিয়ে লিখে নেবে। ওকে, দেন গোল্ড ম্যান ইনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড 2020, গোল্ড ম্যান এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড 2020, এটা দেওয়া হয়েছে পল সিন, SEAN, পল সিন, TWA, পল সিন টা, পল সিন টা কিংবা টাওয়া, মায়ানমারের পার্সন, তাকে দেওয়া হয়েছে এটা। হ্যাঁ, রিসেন্টলি ইন্ডিয়া আর পাকিস্তানের নতুন অ্যাম্বাসেডার শুরু, কারণ করোনার সময় অনেক তার আগে যে ঝামেলা হলো, সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে অনেক যুদ্ধ কাহিনী শুনতে পেয়েছো। তার মধ্যে আমাদের ইন্ডিয়ার যে অ্যাম্বাসেডার ছিল পাকিস্তানে, সে অ্যাম্বাসেডার তো অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, নতুন আবার অ্যাড করেছে সুরেশ কুমার রিসেন্টলি পাকিস্তানের, যে কারণে ইম্পর্টেন্ট, সুরেশ কুমার নতুন অ্যাড হয়েছে, পাকিস্তানে রয়েছে আমাদের ভারতবর্ষের এম্বাসি। আরেকটা ইন্টারেস্টিং, হয়তো তোমাদের মনে হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বারাসাত ক্যাম্পেইন কোন স্টেট লঞ্চ করেছে? বারাসাত ক্যাম্পেইন মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলই হবে। বারাসাত ক্যাম্পেইন ফর রুরাল ডেভেলপমেন্ট, মোস্টলি রুরাল ডেভেলপমেন্টের জন্য বারাসাত ক্যাম্পেইন চালু করেছে ইউপি গভর্নমেন্ট। বারাসাত যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে ক্যাম্পেইন চলছে অন্য স্টেট, কিন্তু বারাসাতের মিনিং ডিফারেন্ট। বারাসাত অর্থাৎ অলমোস্ট হাউস হোল্ডকেই এখানে মেনশন করা হয়েছে। ওকে, দেন রামানুজ অ্যাওয়ার্ড, ইন্টারেস্টিং, রামানুজ অ্যাওয়ার্ড ম্যাথামেটিক্স, ইয়াং ম্যাথামেটিশিয়ানকে দেওয়া হয় রামানুজ অ্যাওয়ার্ড, রামানুজ, রামানুজ অ্যাওয়ার্ড 2020। এবং প্রথম এবছর পেয়েছে ফরেনার, অর্থাৎ প্রতি বছর ভারতীয় পেয়ে থাকে, মানে ভারতের অ্যাওয়ার্ড ভারতীয় পাবে, বাট ফার্স্ট যে নন ইন্ডিয়ানকে দেওয়া হলো, এবং সে ব্রাজিলের পার্সন, ব্রাজিলের যার নাম, ওকে, ব্রাজিলের যার নাম ক্যারোলিন আরোজা, ক্যারোলিন আরোজা, CAROLYN, ক্যারোলিন আরোজা, ARAUZO, ক্যারোলিন আরোজাকে দেওয়া হয়েছে রামানুজ এর বেস্ট অ্যাওয়ার্ড। আর ভারতবর্ষের প্রথম জুলজিক্যাল পার্ক, যাকে ISO সার্টিফিকেট দেওয়া হয়েছে, জুলজিক্যাল পার্ক যাকে দেওয়া হয়েছে ISO সার্টিফিকেট, ভারতবর্ষের প্রথম জুলজিক্যাল পার্ক, সেটা হচ্ছে নেহেরু জুলজিক্যাল পার্ক, হায়দ্রাবাদ।
নেহেরু সরি জুলজিক্যাল পার্ক, হায়দ্রাবাদ। ভারতবর্ষে প্রথম মানে কোন জুলজিক্যাল পার্কের আইএসও সার্টিফিকেট, আইএসও ফুল ফর্ম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফিসার অর্গানাইজেশন। এর আগে যেমন দেখেছিলাম যে আইএসও সার্টিফিকেট পেয়েছিল ফার্স্ট সিটি ভারতবর্ষের, সেটা ছিল ভুবনেশ্বর। ফার্স্ট সিটি পেয়েছিলাম আমরা ভুবনেশ্বর। আর ফার্স্ট পুলিশ স্টেশন ছিল সেটা আমাদের কোহিমা। আশা করি মনে আছে, এর আগের মাসেই হয়তো তোমাদের বারবার করে বলেছিলাম। আর ভারতবর্ষের প্রথম যদি মেগা লেদার ইন্ডাস্ট্রি পার্ক বলি, সেটা হবে কানপুরে প্রেজেন্টে রিসেন্ট হয়েছে মেগা লেদার ইন্ডাস্ট্রি। আর ওয়েস্ট বেঙ্গল হয়েছে আমাদের টায়ার পার্ক, সেটা হয়তো আমরা আগের ভিডিওতেই পড়েছি। আর ভারতবর্ষের প্রথম ইউটি যেখানে 100% এগ্রিকালচার করা হয়েছে, 100% অর্গানিক এগ্রিকালচার, প্রথম ইউটি। এর আগে আমরা দেখেছি যে 100% অর্গানিক এগ্রিকালচার সেটা হচ্ছে সিকিম অ্যাজ এ স্টেট। সিকিম সেটাকে স্টেট বলা হয়, সিকিম যদি বলি তাহলে স্টেট যেখানে 100% অর্গানিক এগ্রিকালচার হয়। আর লাক্ষাদ্বীপ যেখানে ইউটি ইউনিয়ন টেরিটরির মধ্যে 100% অর্গানিক এগ্রিকালচার হবে, যেটা রিসেন্ট হয়েছে। ওকে, এই ছিল। ও আরেকটা ছিল ইয়াংগেস্ট মেয়র অফ দ্য কান্ট্রি। এই মুহূর্তে ভারতবর্ষের ইয়াংগেস্ট মেয়র ভারতবর্ষের মধ্যে কেরালাতে অবশ্যই কেরালার তিরুবনন্তপুরমের মেয়র, যার নাম আর্য রাজেন্দ্রন। আর্য রাজেন্দ্রন, যার বয়স অনলি 21, 21 বছরের মেয়র হয়েছে কেরালাতে। ওকে, আর বাকি আপডেটেড আমরা জানুয়ারি থেকে সব ডিটেলস করতে থাকবো, অসুবিধা নেই। আর কোনো ডাউট হলে অসুবিধা কোশ্চেন করতে পারো। ওকে, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ, গুড লাক।